কে যেন চড় মারলো। দেখলাম একটা মেয়ে আমাকে চড় মেরেছে, আমার গালটা লাল করে দিয়েছে। ও, আপনারা তো কিছুই বুঝতেছেন না, আমি বুঝিয়ে দিচ্ছি। চলুন, আমরা 4 বন্ধু মিলে কলেজে এসে কলেজের বাইরে গেটে দাঁড়িয়ে আছি। আমার বন্ধু নীল আমাকে বলল, দোস্ত সিগারেট ধরা। আচ্ছা বন্ধু। আমি পকেট থেকে বাংলাদেশের 1 নম্বর ব্র্যান্ডের সিগারেট বেনসনের প্যাকেটটা বের করলাম। 4টা সিগারেট বের করলাম, আমি সহ 4 জনকে দিলাম। আমি মুখ দিয়ে রবিনকে বললাম, ওই হারামি, আগুন দে। আচ্ছা এই নেপে। আমি রবিনের কাছ থেকে আগুন নিয়ে সিগারেট ধরালাম। আমার 4 বন্ধুগুলোও সিগারেট ধরালো। আমি সিগারেটের সুখ টান দিলাম, মুখ দিয়ে ধোঁয়া ছাড়ছে। রাসেল আমাকে বলল, দোস্ত সিগারেট ধরলাম, এখন তুই একটা গান বল। আচ্ছা দোস্ত। আমি একটা গান ধরলাম। ও গুরু গাঞ্জা বানাইলা কে দিয়া, টানলে দেখি কিছুই নাই, মাইয়া একটা দেখতে পাই, ও গুরু গাঞ্জা বানাইলা কে দিয়া। এই গানটা বলছে, তখন কোথা থেকে একজন এসে ঠাস করে একটা চড় পড়লো দেখলাম আমার গালে। একটা মেয়ে আমার সামনে এসে আমাকে চড় মেরেছে দেখলাম। আমি মেয়েটিকে দেখি তো ক্রাশ খেয়ে গেলাম। আমি হা করে তাকিয়ে আছি মেয়েটির দিকে। হাতে চুটকি বাটিয়ে মেয়েটি আমাকে বলল, ওই মেয়ে দেখলেই তোদের মাথা ঠিক থাকে না, আর তোরা কলেজে এসে সিগারেট টানতেছিস, অসভ্য বেয়াদব ছেলে। আমার সিগারেট আমি খাবো, তাতে আপনার কি? তোরা সিগারেট খাচ্ছিস আবার বাদ দিয়ে খাচ্ছিস, দেরি কর, তোদের প্রিন্সিপালকে বলবো। আচ্ছা বললেন, নো প্রবলেম, তাতে আমার কি। তারপর মেয়েটি চলে গেল, আর কামরুল আমাকে বলল, দোস্ত ওই মেয়েটা বলে কি প্রিন্সিপালকে বলবে? প্রিন্সিপাল তো আমাদের কিছুই করতে পারবা লয়। তারপর আমরা সিগারেট টানলাম। আমরা 4 জন মিলে কলেজের ঘন্টা পড়েছে দেখে ক্লাসের উদ্দেশ্যে হাঁটা ধরলাম। অনেকদিন পর ক্লাসে যাচ্ছি, 3 মাস ধরে ক্লাস করা হয়নি। এই রে, ভুলেই গেছি আপনাদের তো আমার পরিচয় দিতে। চলুন ক্লাসে যেতে যেতে পরিচয় পর্ব সেরে ফেলি। আমি মোহাম্মদ হোসেন খান, আব্বু আম্মুর 2য় সন্তান। আমার বড় একটা আপু আছে, মাত্র 6 মাসের বড়। আমি এবার ইন্টার 2nd ইয়ারে পড়ি। আর আব্বু আম্মু আদরের বাদর ছেলে আমি। আব্বু একজন বড় ব্যবসায়ী, আর আমার আপু আমাদের কলেজের অনার্স 1st ইয়ারে পড়ে। আর এতক্ষণ যার সাথে কথা বললাম তারা হলো আমাদের বেস্ট ফ্রেন্ড ও নিন্টুকালের বন্ধু। পরিচয় পর্ব দেওয়া শেষ। আমরা 4 বন্ধু মিলে ক্লাসে প্রবেশ করলাম। সবাই দেখে আমাদের দিকে হাঁ করে তাকিয়ে আছে, কারণ তো আপনারা জানেনই 3 মাস পর ক্লাসে আসলাম। আমরা 4 বন্ধু 2 বেঞ্চে বসে পড়লাম। আমরা 4 জন মিলে কিছুক্ষণ গল্প করলাম। স্যার এখনো ক্লাসে আসেনি। আমার বন্ধু কামরুল আমাকে বলল, দোস্ত আজকে নাকি ক্লাসে নতুন ম্যাডাম আসবে, তাও আবার বাংলা ম্যাডাম। বন্ধু আসুক, নো প্রবলেম, শুধু চিল। এটা না হলে আমার বন্ধু। তারপর আমি কিছুক্ষণ গল্প করার পর প্রিন্সিপাল স্যার আমাদের রুমে আসলো। আমরা সবাই দাঁড়িয়ে প্রিন্সিপাল স্যারকে সালাম দিলাম। স্যার ব্ল্যাকবোর্ডের সামনে এসে আমাদের সবাইকে বলল, তোমরা সবাই কেমন আছো? আমরা সবাই আল্লাহর রহমতে ভালো আছি স্যার, আপনি কেমন আছেন? আমি ভালো আছি। তোমাদের কাছে যে জন্য আসা, তোমাদের তো বাংলার টিচার নাই, জানোই তো সে চাকরি ছেড়ে চলে গেছে, তাই তোমাদের জন্য নতুন টিচার এনেছি, মিস নীলা রহমান। আপনি আসুন ক্লাসে। তারপর বাংলা ম্যাডাম ক্লাসে প্রবেশ করলো। বাংলা ম্যাডামকে দেখে আমি সহ আমার বন্ধুরা অবাক চোখে তাকিয়ে রয়েছে। ক্লাসে যে ম্যাডাম ঢুকলো তাকে দেখে আমি অবাক চোখে চেয়ে রয়েছি। তিনি হচ্ছেন কলেজের গেটে যেই মেয়ে আমাকে চড় মেরেছে, আর আমিও মেয়েটিকে দেখে ক্রাশ খেয়েছি সেই মেয়ে আমাদের ক্লাসে প্রবেশ করলো। আমি বুঝতে পারলাম ইনি তাহলে আমাদের বাংলা ম্যাডাম নীলা। ম্যাডাম ক্লাসে ঢুকে স্যারদের পাশে দাঁড়ালো, আর আমাদের সবার উদ্দেশ্যে বলল, আমি তোমাদের নতুন বাংলা ম্যাডাম নীলা। তোমরা সবাই কেমন আছো? আমরা সবাই ভালো আছি ম্যাডাম, আপনি কেমন আছেন? আমি ভালো আছি। প্রিন্সিপাল স্যার আমাদের উদ্দেশ্যে আবার বলল, তোমরা তাহলে নতুন ম্যাডামের ক্লাস করো, আমি গেলাম। প্রিন্সিপাল স্যার যখন আমাদের ক্লাস থেকে যাবেন তখন আমাকে দেখলো আর বলল, তা হোসেন, আজকে সূর্য পশ্চিম দিকে উঠছে না পূর্ব দিকে? তা স্যার আপনি জানেন না? তা আমি জানবো কেমনে? তুই তো 3 মাস পর ক্লাসে আসলি। আমি প্রিন্সিপাল স্যারের সাথে কথা বলতেছি, আর নীলা ম্যাডাম অবাক চোখে তাকিয়ে আছে। প্রিন্সিপাল স্যার নীলা ম্যাডামের উদ্দেশ্যে বলল, নীলা, এটাই হলো আমাদের গুণধর ছাত্র হোসেন, আমাদের স্কুলের নাম করা ছাত্র। একে মানুষ কইরো। ও আচ্ছা স্যার, সমস্যা নেই, আমি ঠিক মতো টাইট দিবনি। ভালো করে নীলা ম্যাডাম আমার দিকে তাকিয়ে কথাগুলো বলল। আমি তো ভাবছি স্যার তো আমাকে ম্যাডামের সামনে বাস দিচ্ছে, এই সুদ মুই পরে তুলমো।
প্রিন্সিপাল স্যার চলে গেলেন আর নীলা ম্যাডাম সবাইকে সোজা হয়ে বসতে বললেন আর বলল, এখন তোমাদের পরিচয়পত্র নেওয়া হবে। তারপর নীলা ম্যাডাম একে একে সবার পরিচয় নিল, আমার বন্ধুদেরও পরিচয় নিল। নীলা ম্যাডাম আমাকে উদ্দেশ্য করে বলল, এই ছেলে দাঁড়াও, তোমার পরিচয় দাও। আমি দাঁড়িয়ে গেলাম এবং বললাম, ম্যাডাম আমার তো নাম মনে নেই। আমার বন্ধুগুলো আমার কথা শুনে হাসছে। ম্যাডাম আমাকে বলল, এই বেয়াদব ছেলে, তোমার নিজের নাম মনে নাই? ফাজলামো না করে পরিচয় দাও। বলতেছি, আমি মোহাম্মদ হোসেন খান, বাসা আমার এইখানেই, বাবা একজন বিজনেসম্যান। আচ্ছা ঠিক আছে, এই এখন সবাই বই বের করো। আমরা সবাই বই বের করলো, আমরা 4 জন বাদে, কারণ আমরা কোনো ক্লাসে বই খুলি না। ম্যাডাম সবাইকে পড়াচ্ছে, আমি আর আমার বন্ধুগুলো ফিস ফিস করে গল্প করছি। তখন নীলা ম্যাডাম আমাদেরকে বলল, হোসেন তুই দাঁড়া। আমি দাঁড়ালাম। নীলা ম্যাডামকে বললাম, ম্যাডাম বলেন। ওই তুই বই না খুলে গল্প করছিস কেন? ম্যাডাম আমার বই খোলা লাগে না, সো আমি বই খুলে দেখি না কি পড়া আছে। ম্যাডাম আমার কাছে তেড়ে আসলো, এসে আমার সাথে যা করলো, ঠাস করে একটা চড় মারলো আমার গালে। হাত দিয়ে আছি, কি চড়টাই না আজকে খেলাম কলেজের গেটে একবার, আর এখন ক্লাসে একবার। ইজ্জতের তো পুরো ফালুদা করে দিল ম্যাডাম। ম্যাডাম আমার উদ্দেশ্যে বলল, এবার তোকে প্রশ্ন করব, তার যদি সঠিক উত্তর না দিস তাহলে কেবল যেটা করলাম আবার তোর সাথে ওই কাজটাই করব। আচ্ছা ফাউ পেঁচাল না পাইরে প্রশ্ন করেন, উত্তর দেই তাইলে। বেয়াদব ছেলে ভদ্রভাবে কথা বলতেও পারে না। তারপর নীলা ম্যাডাম আমাকে প্রশ্ন করলো, আমি তার সঠিক জবাব দিলাম। ম্যাডাম তো আমার দিকে হাঁ করে তাকিয়ে আছে। আমি ম্যাডামকে বললাম, ম্যাডাম মশা ঢুকবে কিন্তু মুখ দিয়ে, মুখটা বন্ধ করেন। ম্যাডাম আমার কথা শুনে মুখ বন্ধ করে বলল, ফাজিল ছেলে একটা। তারপর নীলা ম্যাডাম সবাইকে প্রশ্ন ধরলো, সবাই কম বেশি উত্তর দিল। এইভাবেই নীলা ম্যাডামের ক্লাস শেষ হয়ে গেল। আস্তে আস্তে আজকে সব ক্লাস শেষ হলো, কলেজ ছুটি দিল। আমি আর আমার 4 বন্ধু ক্লাস থেকে বের হলাম, হয়ে আমি প্রিন্সিপাল স্যারের রুমে গেলাম। রুমে ঢুকে দেখলাম প্রিন্সিপাল স্যার বসে আছে। আমাকে দেখে বলল, তা হোসেন, ক্লাসগুলো শেষ করতে পারছো তো? আজকে আমার ইজ্জতে ফালুদা করলেন নতুন ম্যাডামের সামনে। আমি আবার কি করলাম? অবশ্য ভালোই করেছি, 3 মাস পর পর ক্লাসে আসো, আর তো সারাক্ষণ বাসায় বসে থেকে ভাবিকে জ্বালিয়ে মারো। ও আপনাদের তো বলাই হয়নি, প্রিন্সিপাল আর আমার আব্বু সে ছোটকালের বন্ধু। আমি প্রিন্সিপাল স্যারকে বললাম, থাইকেন গেলাম, পরে সুদ তুলবো আমি। যাও যাও, পরে ঘুমিও। দেখো মনি, তারপর আমি চলে আসলাম, বন্ধুদের সাথে কলেজ থেকে বের হলাম। আমরা 4 বন্ধু মিলে হাঁটতে হাঁটতে বাসার দিকে চলতে আসলাম, আর ওরা যার যার বাসায় চলে গেল। আমি বাসায় গিয়ে দরজার সামনে দাঁড়িয়ে কলিং বেল বাজাতে থাকলাম। আম্মু এসে দরজা খুলে দিয়ে বলল, ওই পিচ্চি ছেলে, এতবার কলিং বেল বাজাচ্ছিস কেন? বাজাবো না কি করব, খুলে দিচ্ছ না তো। আর শোন, তাড়াতাড়ি রুমে গিয়ে ফ্রেশ হয়ে আয়, তোর সাথে কথা আছে। কি কথা আম্মু, বলো এখন। না বলবো না, আগে ফ্রেশ হয়ে আয়। আচ্ছা আম্মু। তারপর আমি বাসার ভিতরে ঢুকলাম। যেতে যেতে দেখলাম আপু সোফায় গিয়ে বসে আছে। আমি আপুর সামনে গিয়ে বললাম, ওই পেতনি, কখন আসলি কলেজ থেকে? ওই তুই আমাকে পেদনি বললি কেন? নিজে পিচ্ছি একটা, আর আমি 20 মিনিট আগে কলেজ থেকে আসছি। থাক, গেলাম, ফ্রেশ হয়ে আসি। আচ্ছা যা। আমি আপুর ওখান থেকে আমার রুমে চলে আসলাম, ব্যাগ রেখে ওয়াশরুমে গেলাম ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে এসে আমি কাপড় চেঞ্জ করলাম, কিছুক্ষণ বিছানায় বসে থাকলাম। আমি বিছানা থেকে উঠে নিচে চলে আসলাম, এসে আপুর পাশে বসে পড়লাম। আমি চিল্লি আম্মুকে বললাম, ও আম্মু ক্ষুধা লাগছে, খেতে দাও। আম্মু আমার কাছে এসে আমার পাশে বসে আম্মু আমাকে বলল, ওই পিচ্চি, চিল্লাচিল্লি করছিস কেন? ক্ষুধা লাগছে, খেতে দাও। আচ্ছা আগে তোকে একটা কথা বলি। আচ্ছা বলো আম্মু। তোর জন্য একটা প্রাইভেট ঠিক করছি, তুই পড়াশোনা করছিস না। আম্মু আমি তো পড়াশোনা করি, তাহলে প্রাইভেট টিচার ঠিক করছো কেন? না, তোর জন্য একটা টিচার ঠিক করছি, বেশি কথা বলবি না। আচ্ছা কি আর করার, পড়বই নি প্রাইভেট। খেতে দাও এখন, ক্ষুধা লাগছে প্রচুর। এই তো আমার ভালো পিচ্চি ছেলে। আম্মু গিয়ে আমার জন্য খাবার আনলো। দুপুরে খাইনি তো, তা এখন বিকাল হয়ে গেছে, তাই ক্ষুধাও লাগছে প্রচুর। আম্মু আমাকে খাবারের প্লেট দিল। আমি আম্মুকে বললাম, আম্মু তুমি আমাকে তুলে খাওয়াবা? না, তুই একা একা খা, পরে খাওয়াবো তোকে। না তুমি এখন খাওয়াবা না, না হলে আমি খাবো না। আচ্ছা তোকে তুলে খাওয়াচ্ছি পিচ্চি ছেলে। আম্মু খাবার নিয়ে আমাকে তুলে খাওয়ালো।
খাওয়া শেষ করে পানি খেয়ে আমি আমার রুমে চলে আসলাম। এসে বিছানায় শুয়ে শুয়ে ভাবছি সকালে নীলা ম্যাডামের হাতে থাপ্পড় খেলাম, তাকে দেখে আমি তার প্রেমে পড়ে গেলাম। কি মায়াবী চেহারা, আমি প্রথম দেখেই তাকে ভালোবেসে ফেললাম। এইভাবেই ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম। প্রায় 2 ঘন্টা ঘুমালাম আর আমি ঘুমিয়ে আছি, কিন্তু কারো একজনের জন্য আমার স্বাদের ঘুমটা নষ্ট হয়ে গেল। আপু এসে আমাকে ডাকতে লাগলো আর বলল, ওই ভাইয়া তাড়াতাড়ি ওঠ, আম্মু ডাকতেছে। এইভাবে কিছুক্ষণ ডাকার পর আমার স্বাদের ঘুমটা ভেঙে গেল। আমি চোখ মেলে তাকালাম, আপু আমাকে ডাকছে। আমি বললাম, ওই পেতনি, আমাকে ডাকছিস কেন? ওই হাঁদারাম, আম্মু তোকে ডাকছি, তাড়াতাড়ি ঘুম থেকে ওঠ। আচ্ছা ঠিক আছে, উঠতেছি যা। তারপর আমি ঘুম থেকে উঠলাম, মোবাইলের সময় দেখলাম, এখন সন্ধ্যা হতে আর 1 ঘন্টা লাগবে। আমি ঘুম থেকে উঠে নিচে চলে আসলাম, দেখলাম আপু অফিস থেকে এসেছে। আব্বু আমাকে দেখে বলল, ঘুম কেমন হলো বাবা? এই তো আব্বু, ভালো হয়েছে। তার বাবা, তোর আম্মু কিন্তু তোর জন্য প্রাইভেট ঠিক করেছে জানিস? আব্বু জানি। আমি আব্বু আর আপু কিছুক্ষণ গল্প করলাম। আম্মু আমার পাশে এসে বসে গল্প করতে বসলো। আমরা সবাই বসে গল্প করছি, হঠাৎ কলিং বেল বেজে উঠলো, তাই আম্মু গিয়ে দরজা খুলে দিল। আম্মুর সাথে দেখি একটা মেয়ে এসেছে, তাকে দেখে আমি অবাক। মেয়েটি আর কেউ না, আমাদের কলেজের ম্যাডাম নীলা, মানে আমার ক্রাশ। আম্মু নীলাকে বসতে বলল, নীলা আমার দিকেও তাকালো। আব্বু আম্মুকে বলল, হোসেনের আম্মু, এই মেয়েটা কে? এই মেয়েটা হচ্ছে নীলা আর হোসেনদের কলেজের ম্যাডাম। ও, আর হোসেনকে নীলাই পড়াবে। ভাইরে ভাই, মুই তো শুনেই অবাক, এই ম্যাডামের কাছে প্রাইভেট পড়মো। আব্বু নীলা ম্যাডামকে বলল, নীলা, আমার এই আদরে বাদর হওয়া ছেলেকে ভালো করে পড়াবা। আচ্ছা আঙ্কেল, ভালো করেই পড়াবো। নীলা ম্যাডাম আমার দিকে তাকিয়ে কথাগুলো বলল। আর মুই তো ভাবতেছি আমার জীবনটা তেনা তেনা করে দিবে এই ম্যাডাম। আমি আম্মুকে বললাম, আম্মু, মুই এই ম্যাডামের কাছে পড়বো না। ওই পিচি, বেশি কথা বলবি না। আমি যার কাছে তোর প্রাইভেট ঠিক করেছি তার কাছেই তোকে পড়াবো। হুর, আম্মু নীলাকে বলল। তা নীলা মামুনি, তুমি যাও গিয়ে হোসেনকে পড়াও। আচ্ছা আন্টি। আম্মু আমাকে বলল, ওই পিচি, ঘরে ম্যাডামকে নিয়ে পড়তে বস। কি আর করার, ওই নীলা ম্যাডামকে নিয়ে ঘরে গেলাম, পড়তে বিছানায় বসলাম আর নীলা ম্যাডাম আমাকে দেখে বলল, ওই ফাজিল, ভালো করে পড়াশোনা করবি, এখন আমি আছি, তুই কোথায় কি করিস সব আমি জানি। আমার সম্পর্কে জানা ভালো। আমি এই কথা বলতেই নীলা ম্যাডাম আমাকে ঠাস করে একটা থাপ্পড় মারলো আমার গালে। আমি তো গালে হাত দিয়ে আছি। নীলা আমাকে বলল, ওই বেয়াদব, আবার মুখে মুখে তর্ক করিস, চুপ করে পড়াশোনা কর। গালে হাত দিয়ে বললাম, ইস, কত জোরে গালটা মারলো। আমি আর কথা না বলে চুপ করে পড়তে বসলাম। নীলা মনে মনে ভাবছে, ইসরে, আমার বাবুটাকে কত জোরে মারলাম। থাক, একে এখন মানুষ করতে হবে আমার মনের মতন করে পুরো। আমি বইসা থেকে পড়ছি, দেখলাম নীলা ম্যাডাম আমার দিকে এক ধ্যানে তাকিয়ে আছে। নীলা ম্যাডাম তাকিয়ে থাকায় আমার লজ্জা লাগছে, তাই হাতে থাকা বই দিয়ে মুখ ঢেকে ফেললাম। নীলা মনে মনে বলছে, পাঁচিটা তো মুখটা বই দিয়ে ঢেকে ফেলল। ইস, কি সুন্দর লাগছিল। মনে হচ্ছে একে যে কি করব, কিন্তু তাও একে কিছু করতে পারছি না। আমার শাশুড়ি আমার জন্য কি জন্য যে আমার পরিচয়টা লুকাতে বলল, ভাল লাগে না। আমি মুখ ঢেকে বই পড়ছি, বইটা একটু নামিয়ে দেখলাম এখনো আমার দিকে তাকিয়ে আছে, তাই আমি বই ঢেকেই পড়ছি। নীলা ম্যাডাম আমাকে বলল, ওই ফাজিল, বই দিয়ে মুখ থেকে পড়তেছিস কেন? তাড়াতাড়ি মুখ থেকে বই নামা। না, মুই বই নামাবো না। নীলা ম্যাডাম আমার টান দিয়ে মুখ থেকে বইটা নামিয়ে দিল। আমি দেখলাম ম্যাডাম রেগে আছে। নীলা ম্যাডাম আমাকে বলল, ওই ফাজিল, বই দিয়ে মুখ থেকে পড়ছিস কেন? আপনি আমার দিকে এক ধ্যানে তাকিয়ে আছেন, তাই শরম পেয়ে মুখটা ঢেকে ফেলছি। আইছে, ফাজিলের আবার শরম করে। আর বেশি কথা না বলে পড়া মুখস্থ হয়েছে তোর? হয়েছে আমার পড়া মুখস্থ। পড়া না বলতে পারলে তখনকার মতো থাপ্পড় দেব, বলে দিলাম। ধরেন, পড়া হয়েছে। তারপর নীলা ম্যাডাম আমাকে প্রশ্ন করলো আর আমি সঠিক উত্তর দিলাম। এইভাবেই আমাকে 1 ঘন্টা প্রাইভেট পড়ালো। তারপর নীলা ম্যাডাম চলে গেল আমাদের বাসা থেকে। তার বাসায় আমি নিচে গিয়ে আব্বু আম্মু আর আপুর সাথে কিছুক্ষণ গল্প করলাম। আম্মু খাবার খেতে ডাকলো। আমি গিয়ে খাবার খাওয়া শেষ করে কিছুক্ষণ গল্প গুজব করে রুমে আসলাম ঘুমাতে। বিছানায় শুয়ে পড়লাম। কিছুক্ষণের মধ্যে আমি ঘুমের রাজ্যে তলিয়ে গেলাম। এইভাবেই কেটে গেল 3 মাস। এই 3 মাসে আমি নীলা ম্যাডামকে আরো ভালোভাবে ভালোবেসে ফেলেছি। তার ভালোবাসার ওপর আমি আরো দুর্বল হয়ে পড়েছি।
বন্ধুরা আমাকে বলেছিল, ম্যাডামকে প্রপোজ কর, তোর মনের কথা খুলে বল, কিন্তু আমি ভয়ে পারিনি সেটা বলতে। এই 3 মাসে প্রতিদিন নীলা ম্যাডাম আমাকে পড়াতে আসতো, আর আমি বেশি কথা বলে সাথে একটা থাপ্পড় ফ্রি খেয়েছি। আমি বন্ধুদের সাথে আড্ডা বেশি দিতে পারিনি, কারণ নীলা ম্যাডাম আমাকে শান্তিতে থাকতে দেয়নি। সিগারেট যদি খেতাম তাহলে তো রাগে ফায়ার হয়ে আমাকে ঠাস করে আমার গালে মারতো। কি আর করার, জীবনটা তেনা তেনা হয়ে গেছে নীলা ম্যাডামের মার খাইতে খাইতে। আমাকে পুরা নীলা ম্যাডাম নিজের কন্ট্রোলে নিয়ে নিয়েছে। তার কথা না শুনলে তো থাপ্পড় ফ্রি আছে। আজ ঘুম থেকে তাড়াতাড়ি উঠলাম, উঠে নামাজ পড়তে গেলাম। মসজিদের নামাজ শেষ করে কিছুক্ষণ বাইরে হাঁটলাম, হেঁটে আমি রুমে আসলাম। আম্মু আব্বু উঠেছে, আজকে কলেজ বন্ধ, তাই আজকে শান্তিতে আছি। আমি রুমে বসে থেকে কিছুক্ষণ মোবাইলে গেম খেললাম। 8 ঘন্টার বেশি সময় ধরে মোবাইলে গেম খেললাম। মোবাইলে হঠাৎ আমার ফোন বেজে উঠল। মোবাইলের স্ক্রিনে দেখলাম নীলা ম্যাডাম ফোন দিয়েছে। দুঃশালা, গেম খেলছি আর এখন প্যারা দেওয়ার জন্য ফোন দিয়েছে। কি আর করার, ফোন না ধরলে তো নিশ্চিত আমার গালে থাপ্পড় পড়বে। তাই আমি নীলা ম্যাডামের ফোন ধরলাম। নীলা ম্যাডাম আমাকে বলল, ওই ফাজিল, তোর ফোন ধরতে এত সময় লাগে? আরে ম্যাডাম, এত রাগেন কেন? আমি গেম খেললাম, তাই ধরতে দেরি হলো। ও, আর শোন, তুই আজকে তাড়াতাড়ি এই পার্কে আয়। কি জন্য ম্যাডাম? আর আজকে আমি যাইতে পারবো না, আজ কলেজ বন্ধ, তাই বাসায় থাকবো। ওই, তোর বাসায় বল, গেলে তোর আজকে অবস্থা খারাপ করে দেব। আমার উপর কথা বলছিস? আচ্ছা, আসতেছি। তাড়াতাড়ি আয়। তারপর ফোন রেখে দিলাম। কি আর করার রে ভাই, আজকের দিনটাই শান্তি মতন বাসায় বসে থাকতাম, কিন্তু নীলা ম্যাডাম সব ভেস্তে দিল। আমি বিছানা থেকে উঠে ফ্রেশ হতে গেলাম। অন্যদিকে নীলা ফোন রেখে খুশি হয়ে তার আম্মুর কাছে গেল। গিয়ে দেখে তার আম্মু বসে আছে। নীলা গিয়ে তার আম্মুর পাশে বসে পড়ল। তার আম্মুর মেয়ের খুশি দেখে জিজ্ঞেস করলো, তা মামুনি আজকে এত খুশি কেন? আম্মু, আজকে আমি খুশি কারণ আমার মনের মানুষ হোসেনকে প্রপোজ করব। ও, ভালো করেছিস মামুনি, হোসেনকে মনের কথা খুলে বল। আমার জানা মতে হোসেনও তোকে ভালোবাসে। আম্মু। আমি তোদের বিয়েটা তাড়াতাড়ি দিতে চাই। হোসেনের আম্মুর সাথে বান্ধবীর সম্পর্কটা আরো জোরালো করতে চাই। আম্মু। তারপর নীলা তার আম্মুর সাথে কিছুক্ষণ গল্প করে রেডি হতে গেল। ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে রেডি হয়ে বাসা থেকে পার্কের উদ্দেশ্যে গেল। এইদিকে আমি ফ্রেশ হয়ে আসলাম, এসে কাপড় পরে রেডি হয়ে নিচে আসলাম। দেখলাম আব্বু আর আম্মু গল্প করছে, আর আব্বু অফিসে গেছে। আমি গিয়ে আম্মুর পাশে বসে পড়লাম। আম্মু আমাকে দেখে বলল, আব্বু, সকাল সকাল রেডি হয়ে কোথাও যাচ্ছিস? এই তো আম্মু, একটু বাইরে যাচ্ছি, তাড়াতাড়ি আসবো। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি আসবে কিন্তু। আচ্ছা আম্মু, তাহলে আমি গেলাম। আচ্ছা যা, পিচ্ছি, সারাদিন খালি ঘুরে বেড়ানো। ওই পেতনি, ঘুরে বেড়াবো, তাতে তোর কি? আম্মু দেখো, তোমার ছেলেকে কিন্তু পেটাবো। আমি কোনো কথা না বলতে দিয়ে আপুর মাথায় টোকা মেরে ভো দৌড়। আর আপু আমাকে বলছে, ওই পিচ্ছি, তুই পরে দেখে নিব। আপু বলছে, আর আমি বাইরে চলে আসলাম দৌড়ে। এসে আমি রিক্সা চড়লাম। রিক্সা চড়ে পার্কে গেলাম 8 ঘন্টার মধ্যে। আমি ভাড়া মিটিয়ে পার্কের ভিতরে ঢুকলাম। ঢুকে আমি দেখলাম আশেপাশে নীলা ম্যাডাম কই আছে। দেখলাম গাছের নিচে বসে আছে। আমি গেলাম নীলা ম্যাডামের কাছে। নীলা ম্যাডামকে দেখে আমি ক্রাশ খেয়ে গেলাম। ওয়াও, নীল শাড়িতে আর হাতে বালা, চেহারা সে অপূর্ব লাগছে। আমি হাঁ করে তাকিয়ে আছি। ম্যাডাম আমার কাছে তুড়ি বাজালো, এসে বলল, ওই, হাঁ করে কি দেখছিস? আমি স্বাভাবিক হয়ে বললাম, কিছু না ম্যাডাম। আমাকে কি জন্য ডেকেছেন বলেন ম্যাডাম। আচ্ছা, যে জন্য তোকে ডেকেছি বলছি, একটু দেরি কর। নীলা ম্যাডাম কোথায় যেন গেল, কিছুক্ষণ পর ফিরে আসলো। আমি দেখলাম ম্যাডাম পিছনে 1 হাত রেখেছে। আমি বললাম, ম্যাডাম একটু তাড়াতাড়ি বলেন, আমি বাসায় যাব। ওই, তুই এত বেশি কথা বলিস কেন? আর তোকে বলতেছি আমি কি জন্য তোকে ডেকেছি। এরপর নীলা ম্যাডাম আমার সাথে যা করলো তা দেখে আমি অবাক। আমি দাঁড়িয়ে আছি, হঠাৎ নীলা ম্যাডাম হাঁটু গেড়ে বসে পড়ল, আর পেছনে থাকা হাতটা সামনে বের করে গোলাপ ফুল আমার সামনে ধরে বলল, হোসেন, তুই কি আমাকে তোর খোকের আম্মু হতে দিবি? তুই কি আমাকে তোর রাত জায়গায় সাথী হতে দিবি? বিশ্বাস কর, আমি তোকে অনেক আগে থেকে ভালোবাসি। আমি তোকে সত্যি খুব ভালোবাসি। অবশেষে আমি তোকে একটা কথাই বলতে চাই, আই লাভ ইউ হোসেন। আমি তোকে খুব ভালোবাসি, প্লিজ আমার ভালোবাসাটা গ্রহণ কর। নীলা ম্যাডাম এক নিঃশ্বাসে কথাগুলো বলল। আমি তো নীলা ম্যাডামের কথা শুনে হাঁ করে তাকিয়ে আছি। এইগুলা কি বলল? আমি তো শুনি অবাক। নীলা ম্যাডাম আমাকে আবার বলল, ওই, কি হলো, উত্তর দে।
আমি স্বাভাবিক হয়ে বললাম, না, মই তোমাকে ভালোবাসবো না। কি বললি আবার বল। আমি তোমাকে ভালোবাসি না। আমার কথা শুনে নীলা ম্যাডাম কান্না করে দিয়েছে। কান্না করতে করতে নীলা ম্যাডাম পিছনে ঘুরে যেতে ধরবে, তখনই আমি নীলা ম্যাডামের হাতটা টান দিয়ে আমার বুকে জড়িয়ে ধরলাম আর বললাম, ও ম্যাডাম, আমি তো একটু মজা করছিলাম। বললাম, আর তুমি তো সত্যি মনে করে কান্না করে দিয়েছো দেখিয়ে। ম্যাডাম তো কান্না থেমে বুকে কিল ঘুষি দিল আর বলল, ওই ফাজিল, তুই আমাকে সত্যিই ভয় পাইয়ে দিয়েছিলি। আর আমি তোমাকে কলেজের প্রথম দেখা থেকে ভালোবাসি, বুঝলে ছিচকাদনে। পিচ্ছি। আমি নীলাকে ছেড়ে দিয়ে বললাম, আচ্ছা তুমি আমাকে কি দেখে ভালোবাসলা? ওই, আমি তোকে অনেক আগে থেকে ভালোবাসি, কলেজের আগে থেকে। মানে কলেজের আগে থেকে? তোকে আমি আগে থেকেই ভালোবাসি। ওই, তুই কি ঝুমুকে চিনিস? ঝুমু নামের একজনকে চিনি, আমার আম্মুর বান্ধবী। তুমি এই কথা জিজ্ঞেস করলে কেন? আমি হলাম তোর আন্টি ঝুমুর মেয়ে, আরেফিন। তোকে আমি ছোট থাকতে পিচ্ছি বলে ডাকতাম, মনে আছে তোর? কি, তুই সেই পেতনি আরেফিন? হারামি পিচ্ছি। তুই তাহলে সেই ছোট থেকে আমাকে ভালোবাসতি? আমি জানতাম না। তুই সেই আগের মতোই পিচ্ছি আছিস, কিন্তু এখন তুই একটু ফাজিল হয়েছিস। আর শোন, এখন থেকে যদি সিগারেট খাস তাহলে তোর খবর করে ছাড়বো, বলে দিলাম। পেতনি, ছোট থাকতে আমাকে নিয়ন্ত্রণ করতে, এখনো নিজের কন্ট্রোলে আমাকে নিলে। তারপর আমি আর নীলা কিছুক্ষণ ঘুরে বেড়ালাম। এইভাবেই ঘুরে বেড়াতে বেড়াতে দুপুর হয়ে গেল। নীলা আমাকে বলল, চল, এখন খুব ক্ষুধা লাগছে, কিছু খেয়ে আসি। আচ্ছা চল, আমারও ক্ষুধা লাগছে। তারপর আমি আর নীলা রেস্টুরেন্টে গেলাম, গিয়ে একটা চেয়ারে বসে পড়লাম। নীলা আমাকে বলল, বল কি খাবি, আমি অর্ডার দিচ্ছি। তুই যা খাবি আমিও সেটাই খাবো। আচ্ছা ঠিক আছে। নীলা ওয়েটারকে ডাক দিল। নীলা নুডলস অর্ডার করে দিল। আমি আর নীলা কিছুক্ষণ গল্প করলাম। অল্প সময়ের মধ্যে খাবার চলে আসলো। আমি নুডলস নিয়ে খেতে যাব, তখন নীলা আমার কাছ থেকে নুডলস কেড়ে নিল। আমি নীলাকে বললাম, ওই নুডলসের প্লেটটা আমার কাছ থেকে নিলি কেন? আমি তোর থেকে নিলাম কারণ এখন তোকে তুলে খাওয়াবো। আমি ছোট বাচ্চা না যে তুলে খাওয়াতে হবে। ওই, বেশি কথা বলবি না, আমি তোকে তুলে খাওয়াবো, এটা আমার শেষ কথা। তারপর কি আর করার, নীলা আমাকে খাবার তুলে খাওয়ালো আর নিজেও খাবার খেলো। খাওয়া শেষ করে আমি আর নীলা রেস্টুরেন্ট থেকে বের হয়ে কিছু জায়গায় বিকাল পর্যন্ত ঘুরে বেড়ালাম, রোমান্টিক মুহূর্তও কাটালাম। তারপর আমি নীলাকে বললাম, নীলা তুই তাহলে বাসা যা, আমিও বাসা যাই। অনেকক্ষণ আগে বাসা থেকে আসছি, বাসা না গেলে আম্মু আবার রাগ করবে। আচ্ছা ঠিক আছে, চল তাহলে যাওয়া যাক। তারপর আমি নীলাকে তার বাসা পর্যন্ত এগিয়ে দিয়ে আমিও বাসায় চলে আসলাম। এসে দরজার সামনে দাঁড়িয়ে কলিং বেল বাজালাম। আপু এসে দরজা খুলে দিল। আমি ভিতরে ঢুকলাম। আপু আমাকে বলল, ওই, এতক্ষণ কই ছিলি? এই তো আপু, বন্ধুদের সাথে কিছুক্ষণ ঘুরে বেড়ালাম। ও আচ্ছা। আমি গিয়ে সোফায় বসে পড়লাম। আম্মু সোফায় বসে আছে। আম্মু আমাকে বলল, আব্বু এতক্ষণ কই ছিলি? এই তো আম্মু, বন্ধুদের সাথে কিছুক্ষণ ঘুরে বেড়ালাম। ও আচ্ছা, চল খাবার খাবি। এই তো আম্মু, বাইরে থেকে খেয়ে আসছে। আর তুমি খাইছো আম্মু? কিছুক্ষণ আগে খাইলাম আমি আর তোর আপু মিলে। ও তাহলে আম্মু আমি উপরে যাই, বিকেল হয়েছে তো একটু ঘুমিয়ে পড়ি, ঘুম ধরছে। আচ্ছা যাও আব্বু। তারপর আমি সোফা থেকে উঠে রুমে গেলাম, বিছানা ঠিকঠাক করে শুয়ে পড়লাম। আজকে রোমান্টিক মুহূর্তগুলো কাটানোর কথা ভাবছি। আজ আমি নীলাকে এভাবে কাছে পাবো ভাবতেই পারিনি। এই কথাগুলো ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম। অন্যদিকে নীলা বাসায় যাওয়ার পর সে রুমে ঢুকলো এবং তার আম্মুর রুমে ঢুকলো। দেখলো তার আম্মু বিছানায় বসে থেকে বই পড়ছে। নীলা গিয়ে তার আম্মুর পাশে বসলো। নীলাকে খুশি খুশি দেখে তার আম্মু তাকে বলল, কি হলো মামুনি, খুশি খুশি লাগছে? আমার ধারণা ভুল না হলে হোসেন তোর ভালোবাসা গ্রহণ করেছে, তাই না? আম্মু ঠিক বলেছো, আমার জান হোসেন আমার ভালোবাসা গ্রহণ করেছে। আম্মু তুমি আমার বেস্ট আম্মু। নীলা খুশিতে তার আম্মুকে জড়িয়ে ধরল। তার আম্মু নীলাকে বলল, মামুনি তোর খুশিতেই আমার খুশি। আর শোন, কিছুদিনের ভিতরে হোসেনের আম্মুর সাথে বিয়ের কথাবার্তা পাকা করব। আম্মু। নীলা আর তার আম্মু এইভাবে কিছুক্ষণ গল্প করে। নীলা তার আম্মুকে বলল, আম্মু আমি গেলাম, একটু ঘুম ধরতেছে, বিকেল হয়ে গেছে তো, আর সন্ধ্যার দিকে আমার জানটার বাসায় পড়াতে যেতে হবে। আচ্ছা মামুনি যাও। নীলা আর তার আম্মু বন্ধুদের মতন ফ্রি ভাবে কথা বলে। নীলা তার আম্মুর রুম থেকে বেরিয়ে নিজের রুমে গেল, গিয়ে বিছানায় শুয়ে পড়ল। কিছুক্ষণের মধ্যে নীলা ঘুমিয়ে গেল। এইদিকে আমি আরামে ঘুমিয়ে আছি।
কি শান্তি মতন। কিন্তু আমার এই ঘুমটা কারো একজনের আর সহ্য হলো না। আপু এসে আমাকে ডাকতে লাগলো। আপু বলল, ওই ভাই ওঠ, ঘুম থেকে রাত হয়ে গেছে। আপু আমাকে ধাক্কাতে ধাক্কাতে ডাকছে। আমার এই সাধের ঘুমটা আপুর জন্য ভেঙে গেল। আমি চোখ মেলে তাকালাম, দেখলাম আপু দাঁড়িয়ে আছে। আমি বললাম, ওই পেতনি, আমার সাধের ঘুমটা তুই ভেঙে দিলি কেন? ওই হারামি পিচ্ছি, রাত হয়ে গেছে, নীলা আপু এসেছে তোকে পড়াতে, তাড়াতাড়ি ওঠ। যা, আমি ফ্রেশ হয়ে আসছি। ম্যাডামকে আসতে বল আমার রুমে। যাচ্ছি। আপু চলে গেল আর আমি ফ্রেশ হতে গেলাম। বিছানা থেকে উঠে ফ্রেশ হয়ে এসে দেখলাম নীলা বিছানায় বসে আছে। আমি গিয়ে নীলার মাথায় টোকা দিলাম আর বললাম, ওই পেতনি, কখন আসলে? কেবল আসলাম পিচ্ছি, এখন যা বই আন, পড়তে বস। আনতেছি, সারাক্ষণ খালি পড়া। তারপর আমি গিয়ে পড়ার টেবিলে থেকে বই আনলাম। নীলা বলল, যান এখন পড়তে বসো। সোনা পাখি, বসতেছি পড়তে। আমি পড়তে বসলাম। আমি পড়া মুখস্থ করে নীলাকে দিলাম আর সে আমার পড়া ধরলো। আমি সব পড়ার উত্তর দিলাম। পড়াশোনা করে নীলা জানুর সাথে গল্প করলাম। করে আমি আর নীলা রুম থেকে বের হয়ে নিচে চলে আসলাম। দেখলাম আম্মু, আব্বু আর আব্বু বসে থেকে গল্প করছে। আমি গিয়ে আপুর পাশে বসে পড়লাম। নীলা গিয়ে আম্মুর পাশে বসে পড়ল। আম্মু নীলাকে বলল, মামনি, আমার পিচ্চিটা পড়াশোনা পারতেছে তো? আন্টি, আপনার পিচ্চি ছেলে পড়াশোনা ভালোই পারতেছে। ম্যাডাম, ওই হারামিকে মানুষ করবা। আমরা সবাই কিছুক্ষণ গল্প করে নীলা আম্মুকে বলে উঠল, আন্টি এখন তাহলে যাই, রাত 8টা বাজে, আম্মু আবার চিন্তা করবে। আচ্ছা মামনি, যাও, তোমাকে হোসেনকে বাসায় এগিয়ে দিয়ে আসুক। আচ্ছা আন্টি, আপনি যা ভালো মনে করবেন। আচ্ছা মামনি, হোসেন তুই গিয়ে নীলাকে এগিয়ে দিয়ে আয় তার বাসায়। আচ্ছা আম্মু, যাচ্ছি। আব্বু, তুই গাড়ি নিয়ে গিয়ে নীলা মামনিকে এগিয়ে নিয়ে আয়। আচ্ছা আব্বু। আব্বু আমাকে তার গাড়ির চাবি দিল। আমি চাবি নিয়ে নীলাকে নিয়ে বাইরে বের হলাম। গাড়িতে চললাম। নীলা আমার পাশে বসে পড়ল। নীলা আমাকে বলল, যান, সাবধানে গাড়ি চালাবি। আচ্ছা জানো। তারপর আমি গাড়ি স্টার্ট করলাম। গাড়ি নিয়ে 15 মিনিটের মধ্যে পৌঁছে গেলাম। নীলা আমার ঘাড়ে এই 15 মিনিট মাথা দিয়েছিল। আমার এই 15 মিনিট গল্প করতে করতে চলে আসলাম নীলাদের বাসার সামনে। এসে গাড়ি থামালাম। আমি নীলাকে বললাম, জান, চলে আইছি তোমার বাসায়। আরো ধীরে আসলি না কেন? তোর ঘাড়ে মাথা দিয়ে কতটা আরাম অনুভব করলাম। কি করবো বলো জানো? আরো আগে বললো না কেন? তাহলে আস্তে আসতাম। এখন তাহলে নামো, রাত হয়েছে, কাল আবার কলেজে যেতে হবে। আচ্ছা গো জানু, আর কাল তাড়াতাড়ি কলেজে আসবা। আচ্ছা জানো। তারপর নীলা গাড়ি থেকে নামলো। আমি নীলাকে বিদায় জানিয়ে সে বাসায় ঢুকলো আর আমি নীলার বাসা থেকে গাড়ি নিয়ে চলে আসলাম আমাদের বাসায়। গাড়ি থেকে নেমে বাসার ভিতর ঢুকলাম। আম্মু, আব্বু, আপু বসে আছে। আমাকে দেখে আম্মু বলল, আব্বু, নীলাকে বাসায় রেখে আসলি? আম্মু, রেখে আসলাম ম্যাডামকে। আমি গিয়ে বসে পড়লাম। আম্মু আমাকে আবার বলল, চল আব্বু, রাত হয়েছে, খাবার খেয়ে আসি। আচ্ছা আম্মু, চলো। তারপর আমরা সবাই খাবারের টেবিলে গিয়ে বসে পড়লাম। আম্মু সবাইকে খাবার বেড়ে দিল। আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করলাম। খাবার খাওয়া শেষ করে আমরা সবাই কিছুক্ষণ গল্প করে যে যার রুমে গেলাম ঘুমাতে। আমি রুমে এসে বিছানায় বসে পড়লাম। পকেট থেকে মোবাইলটা বের করে বিছানায় বসে থেকে কিছুক্ষণ ফেসবুক চালালাম। ফেসবুক চালিয়ে আমি বিছানায় শুয়ে পড়লাম। আজকে সারাদিনের কথাগুলো ভাবলাম। নীলের সাথে কাটানোর সময়গুলো নিয়ে ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম। আরামে আমি ঘুমিয়ে আছি। ভোরে আজানের সুমধুর কণ্ঠে আমার কানে ভেসে আসলো। আমার ঘুমটা ভেঙে গেল। আমি বিছানা থেকে উঠে ফ্রেশ হতে গেলাম। ফ্রেশ হয়ে অজু করে আসলাম নামাজের জন্য। আমি আমার রুম থেকে বের হয়ে আম্মুর রুমে গেলাম। আমি গিয়ে আম্মু আব্বুকে ঘুম থেকে ডেকে তুললাম। আম্মু আব্বু ঘুম থেকে উঠে বসে আছে। আমি আব্বুকে বললাম, আব্বু চলো নামাজ পড়ে আসি মসজিদ থেকে। আচ্ছা আব্বু, আমি গিয়ে অজু করে আসি। আচ্ছা আব্বু। আব্বু অজু করতে গেল আর আমি আম্মুকে বললাম, আম্মু আপুকে ডেকে তুলে নামাজ পড়ো। আচ্ছা আব্বু, তোমার ঘুম কেমন হলো? আম্মু, ভালো হয়েছে। আমি আম্মু 2 মিনিট গল্প করলাম। আব্বু অজু করে আসলো। আমি আব্বুকে নিয়ে আসলাম মসজিদে, নামাজ পড়তে আসলাম। নামাজ পড়া শেষ করে আমি আর আব্বু কিছুক্ষণ বাইরে হাঁটলাম এবং ঠান্ডা আবহাওয়ায় আমরা হাঁটছি। আব্বু আমাকে বলল,
বাবা জানিস, আমি আজ তোর মতন ছেলে পেয়ে নিজেকে গর্বিত মনে করি। তুই তো আমাদের কত খেয়াল রাখিস এই বয়সে। আমি এই তোর বয়সে বাবাকে পাইনি, আম্মুকে বেশি পেয়েছি। আমি আব্বুকে জড়িয়ে ধরে বললাম, আব্বু মন খারাপ করো না। আর জানো আব্বু, তোমাকে এই কথাই বলা হয় না, আজ বলছি আই লাভ ইউ আব্বু। তোমার মতন আব্বু পেয়ে আজ আমি নিজেকে ধন্য মনে করি। আব্বুর সাথে গল্প করতে করতে বাসায় চলে আসলাম। এসে দেখলাম আম্মু আর আব্বু বসে আছে। আমি আব্বু গিয়ে সোফায় বসে পড়লাম। আমি আব্বুকে বললাম, আপু আজ কলেজে যাবি না? যাবো। তুই যাবি তো, তাই না? যাব। আমরা সবাই কিছুক্ষণ গল্প করলাম। তারপর আমি নিজের রুমে আসলাম রেডি হতে। কলেজ শুরু হতে আরো 1.5 ঘন্টা রয়েছে। আমি গিয়ে কাপড় নিয়ে গোসল করতে গেলাম। কিছুক্ষণ গোসল করে গায়ে কলেজের কাপড় পরে রুমে আসলাম। এসে আমি ব্যাগ নিয়ে মোবাইলটা টেবিল থেকে পকেটে নিয়ে চলে আসলাম। নিচে আপু রেডি হয়ে বসে আছে কলেজে যাওয়ার জন্য। আম্মু রান্না করতে গেছে আর আব্বু অফিসে গেছে। আমি গিয়ে আপুর পাশে বসে পড়লাম। আপু আমাকে বলল, রেডি হয়েছিস ভাই? আপু রেডি হয়ে নিচে আসলাম। ও, আমি আপু সোফায় বসে থেকে কিছুক্ষণ গল্প করলাম। আম্মু এসে খাবার খাওয়ার জন্য আমাকে আর আপুকে ডেকে গেল। আমি আর আপু খাবার খেতে গেলাম। টেবিলে বসে পড়লাম। আম্মু খাবার বেড়ে দিল। আমি আপু খাবার খেয়ে নিলাম। খাওয়া শেষ করে আম্মুকে বলে বাইরে চলে আসলাম কলেজে যাওয়ার জন্য। আমি একটা রিক্সা রাখ দিলাম। আমি আর আপু রিক্সায় উঠে পড়লাম। রিক্সা চলতে শুরু করলো কলেজের উদ্দেশ্যে। কিছুক্ষণের মধ্যে কলেজে পৌঁছে গেলাম। রিক্সার ভাড়া মিটিয়ে আমি আর আপু কলেজে প্রবেশ করলাম। ছাত্রছাত্রীরা এসেছে। আপু আর তার বান্ধবীদের সাথে তাদের কাছে চলে গেল। আর আমি কলেজের মাঠে গেলাম। দেখলাম আমার বন্ধুরা বসে আছে। আমি তাদের কাছে গিয়ে বসে পড়লাম। নীল আমাকে দেখে বলল, এই তো দোস্ত, ভালো। তোরা সবাই কেমন আছিস? আল্লাহর রহমতে ভালো আছি। দোস্ত, তোরা একটা কথা জানিস? কি কথা দোস্ত, বল। দোস্ত, আমি তোদেরকে বলেছিলাম না আমি নীলা ম্যাডামকে ভালোবাসি। বলেছিলি তো, কি হয়েছে বল। ও ভালো হয়েছে দোস্ত, তুই গ্রহণ করছিস? দোস্ত, করেছি। ওয়াও, ভালো হয়েছে দোস্ত, তুই তোর ভালোবাসাকে পেয়েছিস। আমরা কিছুক্ষণ গল্প করলাম। সবাই মিলে 1 ঘন্টা গল্প করার পর কলেজের ক্লাস শুরু হওয়ার ঘন্টা পড়লো। তাই আমি সবাই মিলে বসা থেকে উঠে ক্লাসে চলে গেলাম। আমরা সবাই মিলে একসাথে বেঞ্চে বসে পড়লাম। কিছুক্ষণ পর নীলা আসলো আমাদের ক্লাস করাতে। নীলা ক্লাস শুরু করে দিল। আমি নীলার দিকে হা করে তাকিয়ে আছি। নীলাকে খুব সুন্দর লাগছে। নীলা আমার দিকে বারবার তাকাচ্ছে, সেটা কেউ বুঝতে পারেনি, শুধু আমার বন্ধুরা ছাড়া। নীলা ক্লাস করাচ্ছে। হঠাৎ করে প্রিন্সিপাল স্যার ক্লাসে প্রবেশ করলো। আমরা সবাই দাঁড়িয়ে গেলাম স্যারকে সালাম করার জন্য। স্যার সালাম নিল, আমাদের সকলকে বসতে বলল। আমরা সবাই বসে পড়লাম। প্রিন্সিপাল স্যার আমাদের উদ্দেশ্যে যে কথা বলল তাতে তো আমরা সবাই মহা খুশি। প্রিন্সিপাল স্যার আমাদের সবার উদ্দেশ্যে বলল, তোমরা সবাই কেমন আছো? আমরা সবাই ভালো আছি স্যার, আপনি কেমন আছেন? আমি ভালো আছি, যে জন্য তোমাদের ক্লাসে আসা। আচ্ছা বলেন স্যার। আমাদের কলেজ থেকে একটা ভ্রমণের আয়োজন করেছি তোমাদের ক্লাসের ও এই কলেজের সকল শিক্ষক শিক্ষার্থীদের সবাইকে নিয়ে ভ্রমণ করতে যাব। আমরা প্রিন্সিপাল স্যারের কথা শুনে খুব খুশি। রাসেল দাঁড়ালো এবং স্যারকে বলল, কোন দিন স্যার, আর কোন জায়গায়? আর 2 দিন পর। জায়গার নাম হচ্ছে সিলেট জাফলং, 5 দিনের ভ্রমণ। ওহ, খুব ভালো। রাসেল বসে পড়ল আর প্রিন্সিপাল স্যার বলল, তোমাদের এই ভ্রমণের দায়িত্ব 5 জনকে দিব। স্যার, কাকে কাকে দায়িত্ব দিবেন? বলেছি। তোমাদের ক্লাসের 4 জন হোসেন, নীল, কামরুল আর রবিন, এই 5 জনকে দায়িত্ব দিব। হোসেন, তুমি কি বলো, দায়িত্ব নিবা এই পুরো ভ্রমণের? আমি দাঁড়িয়ে বললাম, স্যার, আপনি যখন বললেন দায়িত্ব নিব আমরা 4 জন। আচ্ছা হোসেন, তোমার কথাই থাকলো। প্রিন্সিপাল স্যার আমাদের 4 জনকে বলে দিল যে কি কি করতে হবে। তারপর প্রিন্সিপাল স্যার চলে গেল আর নীলা ক্লাস করালো আমাদের সবাইকে। এভাবেই সব ক্লাস আমরা সবাই শেষ করলাম। কলেজ ছুটি দিল। আমরা 5 জন ক্লাস থেকে বের হলাম। হেঁটে হেঁটে আমরা 5 জন মাঠে আসলাম। রাসেল আমাকে বলল, দোস্ত, এখন থেকে কাজ শুরু করতে হবে ভ্রমণের। এখন থেকে কাজ শুরু করতে হবে। আচ্ছা দোস্ত। দোস্ত চল সিগারেট খেয়ে আসি। ওই হারামি হোসেনকে জি বলছিস? সিগারেট খেতে একবার যদি নীলা ম্যাডাম দেখতে পায় তাহলে বুঝতেই পারবি থাপ্পড় কাকে বলে। দোস্ত, নীল ঠিক কথা বলেছে। আরে কিচ্ছু হবে না, চল খেয়ে আসি। তোর যা ইচ্ছা।
তারপর আমরা সবাই মিলে কলেজ থেকে বের হয়ে রফিক চাচার দোকানে আসলাম। আমি রফিক চাচাকে বললাম, চাচা 5টা সিগারেট দেন। আচ্ছা দিচ্ছি, দেরি কর বাবা। তারপর রফিক চাচা আমাদের সিগারেট দিল। আমরা সিগারেট মুখ দিয়ে ধরালাম। আমরা সবাই 2 সারি হয়ে বসে পড়লাম। আমি আরাম মতন সিগারেট টানছি। হঠাৎ নীলা আমাকে বলল, দোস্ত একটু পেছনে তাকা। কি বে, পিছনটাকে কি হবে? সিগারেট টান, বেশি কথা না বলে। দোস্ত তুই থাক, আমরা গেলাম। আমি বলতে যাব, তখনই হারামি বন্ধুগুলো দৌড় মারল। আমি তো অবাক। নীল যখন বলল তাহলে পিছনে তাকিয়ে দেখি কার জন্য তারা এত ভয় দৌড় মারলো। আমি পিছনে তাকিয়ে দেখি নীলা দাঁড়িয়ে আছে রাগে ফায়ার হয়ে। এই রে, কাম সারছে। আজকে আমার যে কি হবে আল্লাহ ভালো জানেন। নীলা আমাকে বলল, ওই তুই দাঁড়া। আমি নীলার রাগী চোখ দেখে ভয়ে দাঁড়ালাম আর ঠোক গিললাম। নীলা আমার হাত থেকে সিগারেট টান দিল। আমি বলতে যাব, তখনই নীলা আমাকে জোরে ঠাস করে একটা আমার গালে চড় মারলো। আমি তো চড় খেয়ে গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছি। নীলা বলতে শুরু করলো, ওই কুত্তা, তোকে আমি সিগারেট খেতে মানা করিনি? আমি ভয়ে চুপ করে আছি। আমার উত্তর না পেয়ে নীলা আমার কলার ধরলো আর একটা গালে ঠাস করে চড় মেরে বলল, কানে তোর কথা যায় না? উত্তর দিচ্ছিস না কেন? আমি তোকে সিগারেট খেতে মানা করিনি? আমি ভয়ে ভয়ে বললাম, মনে থাকে যেন, আর একবার খাইলে বুঝতে পারবি এই নীলা কি জিনিস। আচ্ছা এখন চল পার্কে। আচ্ছা চলো। তারপর আমি আর নীলা হাত ধরে হাঁটতে হাঁটতে পার্কে চলে আসলাম। দুইজনেই পার্কে এসে আমি আর নীলা একটা বেঞ্চ দেখলাম। আমি আর নীলা বসে পড়লাম। নীলা আমার কাঁধে মাথা দিল এবং বলল, শোনো যান, ভ্রমণে গিয়ে কিন্তু এইভাবেই দুজন হাত ধরে ঘুরে বেড়াবো। না, মই ঘুরে বেড়াবো না। নীলা আমার কাঁধ থেকে মাথা উঠিয়ে বলল, কি বললি? আরেকবার বল। মই বলল, মই পেতনির হাত ধরে ঘুরে বেড়াবো না। নীলা তো রেগে আমার বুকে কিল ঘুষি মারলো আর বলল, শোন, ভালো হবে না কিন্তু আমাকে ছাড়া ঘুরে বেড়ালে। আচ্ছা বেড়ামো নিয়ে, রাগ করিস না। মনে থাকে যেন। তারপর আমি আর নীলা কিছুক্ষণ পার্কে বসে থেকে রোমান্টিক মুহূর্ত কাটালাম। বিকেল হয়ে গেছে, তাই আমি নীলাকে বললাম, চলো নীলা, বিকাল হয়ে গেল, বাসায় যেতে হবে। আর একটু থাকি না জান। না না জানো, বিকাল হয়ে গেছে, এখন বাসায় যেতে হবে। আচ্ছা চলো, পরে আবার একদিন কিন্তু আসবো। আচ্ছা জানো, তাহলে চলো যাওয়া যাক। আচ্ছা চলো যান। তারপর আমি আর নীলা বেঞ্চ থেকে উঠে পার্ক থেকে বেরিয়ে আসলাম। হেঁটে হেঁটে নীলাদের বাসায় আসলাম। নীলা আমাকে বলল, যান থাকো, গেলাম। বাসায় গিয়ে কিন্তু ফোন দিবা। আচ্ছা জানো। তারপর আমি নীলাকে তার বাসায় রেখে হেঁটে হেঁটে আমার বাসায় আসলাম। 15 মিনিটের মধ্যে বাসায় দরজার সামনে এসে দাঁড়িয়ে কলিং বেল বাজালাম। কিরিং কিরিং, এইভাবেই 10 বার বাজালাম। মজাই লাগছে। আমি মাঝে মধ্যে এইভাবে বেল বাজাই। আম্মু এসে দরজা খুলে দিল আর বলল, ওই পিচ্চি শয়তান ছেলে, বারবার কলিং বেল বাজাচ্ছিস কেন? এমনি আম্মু, ভালো লাগলো তাই বাজাইছি। পিচ্চি একটা। আমি বাসার ভিতরে ঢুকলাম। দেখলাম আপু সোফায় বসে থেকে ফোন টিপছে। আমি কাঁধ থেকে ব্যাগ রেখে আপুর মাথায় ঠোকা দিয়ে সোফায় বসে পড়লাম। আপু মোবাইল রেখে বলল, ওই হারামি, মাথায় টোকা দিলি কেন? হ্যাঁ পেতনি, ঠোকা দিব না তো কি করব? আর পেতনি বললি কেন? আম্মু দেখো, তোমার ছেলে আমাকে পেতনি বলছে। আম্মু ওখান থেকে বলল, তোরা ভাই বোন তোরা বুঝবি, মুই জানি না। আর ভাই শোন, প্রিন্সিপাল স্যার কলেজ থেকে 5 দিনের ভ্রমণে নিয়ে যাবি, তুই জানিস? জানি। ও, আর আমি বুঝতেছি না, প্রিন্সিপাল স্যার আমাদের কলেজে 5টা হারামিকে ভ্রমণের দায়িত্ব দিয়েছে। তাতে তোর কি, আমাদের দায়িত্ব দিয়ে ভালোই করেছে। কিছুক্ষণ আপুর সাথে গল্পগুজব করে আমার রুমে চলে আসলাম। এসে ফ্রেশ হতে গেলাম। ফ্রেশ হয়ে এসে বিছানায় বসে পকেট থেকে মোবাইলটা বের করে আমি নীলাকে ফোন দিলাম। কিছুক্ষণ রিং হওয়ার পর রিসিভ করলো। আমি বললাম, কি গো জানো, কি করো? এই তো জান, বসে আছি রুমে। তুমি কি করো? এই তো ফ্রেশ হয়ে এসে বিছানায় বসে তোমাকে ফোন দিলাম। ও, আই লাভ ইউ বাবু। আই লাভ ইউ টু সোনা পাখি। এইভাবেই নীলার সাথে কিছুক্ষণ ফোনে গল্প করলাম আর আমি তারপর ফোনটা কেটে দিলাম। দিয়ে কিছুক্ষণ বসে থাকলাম। এইভাবে বিকেলের সময় কেটে গেল। এখন রাত হয়ে গেছে। রাতে পড়াতে আসলো আর আমি পড়াশোনা করে তার সাথে নীলা পড়াতে আসলো।
আমি পড়াশোনা করে তার সাথে রুমে বসে থেকে নীলার কোলে মাথা রেখে কিছুক্ষণ গল্প করে তাকে বাসায় রেখে আসলাম। এসে বাসায় এসে আব্বু আম্মু আর আপুর সাথে গল্প গুজব করে আম্মুর খাবার খেতে ডাকলো। খাবার খেয়ে এসে আমি আমার রুমে শুয়ে পড়লাম। কিছুক্ষণের মধ্যে ঘুমের রাতে তলিয়ে গেলাম। এইভাবেই কেটে গেল 2 দিন। এই 2 দিনে কলেজের ভ্রমণের সব দায়িত্ব কষ্ট করে আমরা 5 জন পালন করলাম। এই 2 দিনে কলেজের সব ছাত্রছাত্রীদের টাকা তোলা সবকিছু আমরা 5 জনই করলাম। আমাদের নিখুঁত কাজ দেখে সকল স্যার ম্যাডামরা খুশি। এই 2 দিনে আমাদের সব ধরনের কাজে প্রিন্সিপাল স্যার আর ম্যাডাম সকলেই সাহায্য করেছে। আমি আম্মুকে আর আব্বুকে ভ্রমণের কথা বলেছি। আমি আর আপু আমাদের 2 জনকে যাওয়ার সম্মতি দিয়েছে তারা। এই 2 দিনে নীলার সাথে বেশি ঘোরাফেরা করতে পারিনি। নীলা আমাদের কাজ দেখে আমাকে বেশি জোরও করেনি। নীলা প্রিন্সিপাল স্যারকে বলে তার সিট আমার সাথে নিয়েছে। আমি বলিনি তাকে যে তার সাথে বসবো না। নীলাকে বললে রাগে আমাকে আর আস্ত রাখবে না, সেই ভয় আর বলিনি। স্যার আমাকে আর নীলাকে এক সিটে বসতে বলেছে, আর পিছনের 2 সিটে আমার বন্ধু রাসেল, নীল, রবিন আর কামরুল বসবে আমার পিছনের সিটে। সিলেট জাফলং যাওয়ার জন্য সব কাজ আমরা কমপ্লিট করেছি। আজকে সকাল 10টায় আমাদের কলেজ থেকে বাস ছাড়বে, তাই আমি আজকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠলাম। আমি আজ ঘুম থেকে তাড়াতাড়ি উঠে পড়লাম। উঠে আব্বুর রুমে গিয়ে আব্বু আম্মুকে ডেকে তুলে আব্বুকে নিয়ে মসজিদে গেলাম নামাজ পড়তে। নামাজ পড়া শেষ করে আব্বুর সাথে কিছুক্ষণ হাঁটলাম। হেঁটে আমি আর আব্বু বাসায় চলে আসলাম। এসে দেখি আপু সেজে গুজে বসে আছে। আমি গিয়ে আপুর পাশে বসে পড়লাম। আমি আপুকে বললাম, ওই পেতনি, যেভাবে সাজুগুজু করেছিস, বাংলার সব আটা ময়দা তুই মেখেছিস নাকি? ওই হাদারাম, আমাকে পেতনি বললি কেন? আর আমি সেজেছি তোর কি? পেতনি, আবার সাজুগুজু করা হয়েছে দেখি। পিচ্ছি, যা তাড়াতাড়ি রেডি হয়ে আয়, যেতে হবে তো। যাচ্ছি। তারপর আমি সোফা থেকে উঠে রুমে গেলাম রেডি হতে। রুমে গিয়ে আলমারি থেকে আমার পছন্দের জিন্স প্যান্ট আর নীল শার্টটা বের করে ওয়াশরুমে গেলাম। গিয়ে কাপড় পরে রেডি হয়ে রুমে আসলাম। এসে কিছু কাপড় আলমারি থেকে বের করে ব্যাগে ভরে নিলাম। আমি কিছুক্ষণ পর বিছানায় বসে থাকলাম। আমি পকেট থেকে ফোনটা বের করলাম নীলাকে ফোন দেওয়ার জন্য। নীলার নাম্বার ডায়াল করে ফোন দিলাম। কিছুক্ষণ ফোন বাজার পর নীলা ফোন ধরলো। আমি বললাম, ওই রেডি হয়েছিস জানো? রেডি হচ্ছি, একটু পর বের হব। তুই রেডি হয়েছিস জান? আমি রেডি হয়ে বসে আছি। কিছুক্ষণ পর আপুকে নিয়ে বের হব বাসা থেকে। তাহলে ঠিক আছে জানো? তাড়াতাড়ি আসবি। ওকে, তাহলে তুই রেডি হ, আমিও তাড়াতাড়ি যাইছি। আচ্ছা গো জান। ওকে জানো। তারপর আমরা ফোন কেটে দিলাম। আমি ব্যাগপত্র নিয়ে নিচে চলে আসলাম। নিচে এসে দেখলাম আম্মু, আপু, আব্বু সোফায় বসে আছে। আমি গিয়ে ব্যাগ রেখে সোফায় আম্মুর পাশে বসে পড়লাম। আম্মু আমাকে দেখে বলল, আব্বু রেডি হয়েছিস? আম্মু রেডি হয়ে আসলাম। তা তোদের বাস কয়টায় ছাড়বে? এই তো আব্বু 9টার মধ্যে বাস ছাড়বে। ও আব্বু তোরা 2 ভাই বোন সাবধানে ভালোভাবে যাবি, আর ওখানে গিয়ে ফোন দিবি। আচ্ছা আম্মু। নীলার আম্মু, আমার ছেলে মেয়ে দেখে দাও। আচ্ছা দিচ্ছি গো। আম্মু চলে গেল খাবার আনতে। আমি, আপু, আব্বু বসে থেকে গল্প করছি। কিছুক্ষণ পর আম্মু আমাদের খেতে ডাকলো। আমরা সবাই গেলাম। আমি, আপু আর আব্বু টেবিলে গিয়ে বসে পড়লাম। আম্মু খাবার বেড়ে আমার কাছে এসে বলল, আব্বু তোকে আর মামনিকে আজ নিজের হাতে তুলে খাওয়াবো। আচ্ছা আম্মু। তারপর আম্মু আমাকে আর আপুকে তুলে খাওয়ালো নিজের হাতে। আমি আর আপু তৃপ্তি সহকারে খেলাম খাবার। খাওয়া শেষ করে সোফায় গিয়ে বসে পড়লাম। কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর ঘড়িতে সময় দেখলাম, এখন যাওয়ার সময় হয়েছে। তাই আমি আম্মু আব্বুকে বললাম, আম্মু, আমার আর আপুর যাওয়ার সময় হয়ে গেছে। আচ্ছা আব্বু সাবধানে যাবি কিন্তু। আচ্ছা আম্মু। আম্মু আমার কাছে এসে কপালে চুমু দিল, আর আপুর কাছে গিয়ে আপুদের কপালে চুমু দিল। আব্বু আমাকে বলল, তোরা 2 জন সাবধানে যাবি। আচ্ছা আব্বু। তারপর আমি আর আপু আব্বু আর আম্মুর কাছ থেকে বিদায় নিয়ে বাইরে চলে আসলাম কলেজে যাওয়ার উদ্দেশ্যে। আমি আর আপু একটা রিক্সায় উঠে পড়লাম। রিক্সা কলেজের উদ্দেশ্যে যেতে শুরু করলো। কিছুক্ষণের মধ্যে আমি আর আপু পৌঁছে গেলাম। রিক্সা থেকে নেমে ভাড়া দিয়ে সামনে দেখতে পেলাম 3টা বড় বড় বাস দাঁড়িয়ে আছে সামনে। সেখানে দেখতে পেলাম নীলা স্যার আর আমার বন্ধু আর কলেজের শিক্ষার্থীরাও দাঁড়িয়ে আছে। আমি নীলাকে নীল শাড়িতে আর হাতে চুড়ি দেখে আবারও ক্রাশ খেয়ে গেলাম। এক কথায় নীলাকে অসাধারণ লাগছে। আমি তাদের কাছে গেলাম। প্রিন্সিপাল স্যার আমাকে দেখে বলল, আরে হোসেন, আসছো? আর কিছুক্ষণের মধ্যে বাস ছাড়বে। আচ্ছা স্যার। রাসেল আমাকে বলল,
দোস্ত চল, সবকিছু ঠিক আছে কি না দেখে আসি। আচ্ছা চল দোস্ত। তারপর আমি, রাসেল আর কামরুল, নীল, রবিন আমরা চারজন গিয়ে সবকিছু দেখলাম। মালপত্র তোলাও সবাই এসেছে কিনা সব দেখলাম। সবকিছু ঠিক আছে স্যার ম্যাডামরাও, তাই সবাই চলে এসেছে দেখি। আমিও গিয়ে বাসের ডিকিতে ব্যাগ রেখে আসলাম। আমরা সবকিছু দেখে প্রিন্সিপাল স্যারের কাছে আসলাম। প্রিন্সিপাল স্যার আমাকে বলল, হোসেন সবকিছু ঠিক আছে তো? কোনো কিছু ছাড়া পড়েনি তো? স্যার সবকিছু ঠিক আছে। আচ্ছা, প্রিন্সিপাল স্যার আবার সকল ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বললেন, তাহলে সকল শিক্ষক শিক্ষার্থীরা সবাই যে যার বাসে উঠে পড়ো। তারপর যে যার বাসে উঠে পড়ল। আমি সহ আমার 4 বন্ধু প্রথম বাসে উঠে পড়লাম। নীলাও আমার সাথে বসে পড়ল, আর আমার বন্ধুরা যার যার সিটে বসলো। আমি 3 নম্বর সিটে নীলার সাথে বসে পড়লাম। আমি নীলাকে বললাম, কি জন্য যে তোর সাথে বসলাম? বন্ধুদের সাথে বসলে মজা কত হতো বল। কি বললি তুই? আবার বল। আর আমি আমার জামাইয়ের সাথে বসবো, তাতে তোর কি? আইসে জামাই কপালটায় ফুটো হুর। বেশি কথা বলবি না। আমি নীল কিছুক্ষণ গল্প করলাম। 10 মিনিট পর বাস ছাড়লো সিলেটের উদ্দেশ্যে রাজশাহী থেকে। বাস চলছে আর নীলা আমার কাঁধে মাথা দিয়ে আছে। আশেপাশে দেখলাম যে যার মনে মনে গল্প করছে। নীলা আমার ঘাড়ে মাথা দিয়ে আমাকে বলছে আস্তে আস্তে, কি গো, কথা বলছো না কেন? এই তো কথা বলছি গো বউ। হুম আমি আর নীলা গল্প করলাম। এইভাবে কেটে গেল 6 ঘন্টা। আরো 3-4 ঘন্টার মতন লাগবে সিলেট পৌঁছাতে। তাই গাড়ি সামনে একটা হোটেলে দাঁড় করালো। অনেকের ক্ষুধাও লেগেছে। আমরা সবাই নেমে পড়লাম বাস থেকে। আমি আর নীলা গেলাম চায়ের দোকানে। আমি নীলাকে বললাম, ওই নীলা, কি খাবা বলো? তুমি যা খাবা আমিও তাই খাবো। আচ্ছা। আমি দোকানদার চাচাকে বললাম, চাচা 2টা পাউরুটি দেন, আর তার সাথে 2টা কলা। আচ্ছা দিচ্ছি বাবা। কিছুক্ষণ পর চাচা দিল। আমি নিয়ে নীলাকে দিলাম পাউরুটি আর একটি কলা। নিয়ে নীলা খেতে শুরু করলো। আমিও খাইতে শুরু করলাম। খাওয়া দাওয়া শেষ করে পানি খেয়ে বাসে চলে আসলাম। বাসে উঠে আমি আর নীলা বসে পড়লাম। একে একে সকলে এসে বসে পড়লো বাসে। প্রায় 20 মিনিট পর বাস ছাড়লো। বাস আবারও সিলেটের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছে। আমি নীলার ঘাড়ে মাথা দিলাম। নীলা তার হাত দিয়ে আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। আমার যে খুব আরাম লাগছে। এইভাবেই কেটে গেল 4 ঘন্টা। বাস সিলেটের ভিতরে চলে আসলো। আমি মোবাইলে সময় দেখলাম রাত হয়ে গেছে অনেক। আমাদের কলেজ থেকে যেই বাড়ি ভাড়া নিয়েছে সে বাসার সামনে বাস চলে আসলো। আমরা সবাই নেমে পড়লাম। নেমে যে যার ব্যাগপত্র নিয়ে বাসার ভিতরে ঢুকলাম। ঢুকে নীলা ম্যাডামের সাথে চলে গেল, আর আপু তার বান্ধবীদের সাথে একসাথে এক রুমে চলে গেল, আর আমি আমার বন্ধুদের সাথে এক রুমে চলে আসলাম। কামরুল আমাকে বলল, দোস্ত তাহলে চলে আসলাম সিলেট জাফলং দেখতে। দোস্ত, আমারও মনের আশা পূরণ হলো। সিলেটে আসায় জাফলং দেখবো বলে। দোস্ত, তাহলে এখন তোরা ফ্রেশ হ, আর তারপর আমিও ফ্রেশ হব। আচ্ছা দোস্ত, আমি তাহলে গিয়ে আগে ফ্রেশ হয়ে আসি। আচ্ছা দোস্ত যা। তারপর রাসেল ফ্রেশ হতে গেল। এইভাবে কামরুল, নীলা, রবিনও আধ ঘন্টার মধ্যে ফ্রেশ হয়ে এসে বিছানায় বসে পড়ল, আর আমি বিছানা থেকে উঠে ফ্রেশ হতে গেলাম। আমি 10 মিনিট পর ফ্রেশ হয়ে আসলাম। এসে বিছানায় বসে পড়লাম। আমরা সবাই মিলে গল্পগুজব করলাম। স্যার খেতে ডেকে গেল, তাই আমিও আমার বন্ধুরা বিছানা থেকে উঠে রুম থেকে বেরিয়ে আসলাম। সবাইকে খেতে দিয়েছে, তাই আমি আর আমার বন্ধুরা একসাথে বসে পড়লাম। খাবার খেতে দেখলাম আপু ও তার বান্ধবীরা খাবার খাচ্ছে। আমাদেরকে খাবার বেড়ে দিল, আর আমরাও খাচ্ছি। খাবার আমি নীলার দিকে তাকালাম খাওয়ার সময়। সে খেতে খেতে আমার দিকে বারবার তাকাচ্ছে। আমিও তার দিকে তাকিয়ে খাবার খেয়ে যাচ্ছি। সবাই আমরা খাবার খাওয়া শেষ করে স্যার যে যার রুমে গিয়ে ঘুমাতে বলল, তাই সবাই যে যার রুমে গেল ঘুমাতে। আর আমি আমার 4 বন্ধুদের নিয়ে রুমে আসলাম ঘুমাতে। এক রুমে 3 বেড আছে, তাই ঘুমাতে কোনো সমস্যা হলো না। আমার পাশে কামরুল শুয়ে পড়ল, আমিও শুয়ে পড়লাম। আর অন্য পাশে নীলা, রবিন শুয়ে পড়ল, আর রাসেল এক বেডে একলাই শুয়ে পড়ল। আমি আর কামরুল কিছুক্ষণ বিছানায় শুয়ে থেকে গল্প করতে করতে ঘুমের রাতে তলিয়ে গেলাম। আহা, আর আমি ঘুমিয়ে আছি, স্বপ্ন দেখছি। আমি আর নীলা রোমান্টিক মুহূর্ত কাটাচ্ছি। ভোরে হঠাৎ আজানের প্রতিধ্বনির সুমধুর কণ্ঠ কানে ভেসে আসলো, আর আমার ঘুমটার সাথে সাথে ভেঙে গেল। আমি চোখ মেললাম, ঘড়িতে সময় দেখলাম নামাজের সময় হয়ে যাচ্ছে। কামরুল আমার পাশে শুয়ে আছে, তাই আমি কামরুলকে বললাম, দোস্ত ওঠ, ভোর হয়ে গেছে, মসজিদে গিয়ে নামাজ পড়তে হবে। আমি কামরুলকে ধাক্কালাম তাকে ঘুম থেকে তোলার জন্য। কিছুক্ষণ পর কামরুল চোখ মেলে তাকিয়ে বলল, দোস্ত কি হয়েছে, ডাকছিস কেন?
ওই হারামি, আমাদের সময় হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি ওঠ। ও, নামাজের সময় হয়েছে, চল নামাজ পড়ে আসি। আগে চল, রাসেল, নীল আর রবিনকে ডেকে তুলে একসাথে নামাজ পড়তে যাব মসজিদে। আচ্ছা চল দোস্ত, 3 হারামিকে আগে ডেকে তুলি। চল। আমি গেলাম রাসেলের বেডে আর কামরুল গেল নীলের বেডে। আমি রাসেলকে ডাকছি, ওই হারামি ঘুম থেকে ওঠ। রাসেলকে ধাক্কা দিচ্ছি, কিন্তু হারামি উঠছে না। ওইদিকে আমি দেখলাম কামরুল, নীল আর রবিনকে ডাকছে, কিন্তু হারামিরা উঠতেছে না। আমি জানি রাসেলের বাচ্চা বাসাও এইরকম করে। রাসেলের বাবা মা রাসেলকে বারবার ডাকে, কিন্তু হারামি উঠে দেরি করে। কামরুল আমাকে বলল, ভাই এই হারামিরা উঠছে না, কি করবো বলতো? উঠছে না। এখন একটাই বুদ্ধি আছে, শোন, তুই নীলের উপর উঠে পড় আর দুজনের নাক দিয়ে হাত দিয়ে বন্ধ করে দে। এমনি থেকে উঠবে ওরা, দেখবি। আর আমি রাসেলের উপর উঠছি। তাই করতে হইব। এরপর কামরুল নীলের উপর উঠে পড়ল আর তাদের দুইজনের নাক হাত দিয়ে ধরে থাকলো। আমিও রাসেলের উপর উঠে পড়ে রাসেলের নাক হাত দিয়ে ধরলাম। কিছুক্ষণ শালারা ধরার পর কিছুক্ষণ পর রাসেল চোখ মেলে তাকালো। আমি হাত সরালাম তার নাকের উপর থেকে। রাসেল হাঁপাতে হাঁপাতে বলল, ওকে হারামি, তুই আমার উপরে চড়ছিস কেন? আমার আর আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে তো। ওই হারামি, তোর উপর থেকে নামবো না, তোকে কতক্ষণ থেকে ডাকতেছি, ওটার তো কোনো নামই নাই, তাই ধরলাম। হারামি, তাড়াতাড়ি নাম আমার উপর থেকে। অন্যদিকে নীলও জায়গা পেল। কামরুল হাত সরালো তার নাকের উপর থেকে। নীল বলল, ওই হারামি, আমার উপরে এভাবে উঠছিস কেন? ওই শালা, এভাবে আমার নাক ধরছিস কেন? ওই শালা, তোদের দুইজনকে কতক্ষণ থেকে ডাকতেছি, কিন্তু ওটা তোদের নাম গন্ধ নাই, তাই ধরেছি। তাড়াতাড়ি আমার উপর থেকে নাম। ওই হারামি, নামতেছি, নামাজের সময় হয়ে গেছে, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আয় তোরা তিনজন। যাইতেছি। তারপর আমি রাসেলের উপর থেকে নেমে পড়লাম। কামরুল নীলের উপর থেকে নেমে পড়লো। রাসেল গেল ফ্রেশ হতে। রাসেল ফ্রেশ হয়ে নামাজের অজু করে আসলো। নীল গেল ফ্রেশ হতে, ফ্রেশ হয়ে আসলো। তারপর রবিন গেল আর সেও ফ্রেশ হয়ে আসলো। কামরুল গেল ফ্রেশ হতে, সেও আসলো। তারপর আমি গেলাম বিছানা থেকে উঠে ফ্রেশ হতে। অজু করে ফ্রেশ হয়ে আসলাম আমি। এসে রাসেলকে বললাম, চল এখন নামাজ পড়তে যাই। আচ্ছা চল। তারপর আমরা 5 জন রুম থেকে বের হলাম। মসজিদে যাওয়ার উদ্দেশ্যে দেখলাম সেখানে স্যারও যাচ্ছে নামাজ পড়তে। স্যার আমাদেরকে দেখে বলল, হোসেন, নামাজ পড়তে যাচ্ছ? স্যার, আপনি নামাজ পড়তে যাবেন না? যাবো, চলো। আচ্ছা স্যার, চলেন। তারপর আমি সহ আমরা 5 জন নামাজ পড়তে চলে আসলাম। মসজিদে নামাজ পড়া শেষ করে আমরা সবাই মিলে কিছুক্ষণ বাইরে হাঁটলাম। তারপর আমরা চলে আসলাম আবাসিক হোটেলে। স্যাররা চলে গেল, আমার বন্ধুরা রুমে চলে গেল। আমি গেলাম আর আপুর রুমে হেঁটে হেঁটে। আপু এসে আপুর দরজায় টোকা দিলাম। আপু ঘরের ভিতর থেকে বলল, কে আপনি? আপু, আমি রে, তোর ভাই। ও ভাই, আয় ভিতরে। তারপর আমি ভিতরে গেলাম, দেখলাম আপু আর নীলা বসে আছে। আমি গিয়ে বিছানায় বসে পড়লাম। আপু আমাকে বলল, ভাই, ঘুম থেকে কখন উঠেছিস? এই তো আপু, কিছুক্ষণ আগে উঠে নামাজ পড়ে আসলাম মসজিদ থেকে। ও। আপু, তুই আম্মুকে ফোন দিয়েছিলি? দিয়েছিলাম আম্মুকে ফোন। তুই দিয়েছিলি? না আপু, দিতে মনে নেই। ও, আম্মু আমাকে জিজ্ঞেস করেছিল তুই ফোন দিসনি কেন। আমি বলেছিলাম তুই কাজে ব্যস্ত থাকার জন্য ফোন দিতে পারিসনি। ও, ভালো করেছিস আপু। ভাই, তুই নীলা আপুর সাথে গল্প কর, আমি একটু বাথরুম থেকে আসি। আচ্ছা যা আপু। তারপর আপু বিছানা থেকে উঠে বাথরুমে গেল। আমি নীলাকে বললাম, ও নীলা, কথা বলছিস না কেন? তুই আর প্রিয়ন্তী যেভাবে গল্প শুরু করেছিস, আমি কিভাবে কথা বলবো? তো আজকে আমি আর তুই কিন্তু ঘুরতে যাব। আচ্ছা জান। আচ্ছা জানো, তুই কি আপুর সাথে এই রুমে ছিলি? আমি প্রিয়ন্তীর সাথে এই রুমে ছিলাম। ও আচ্ছা। তারপর আমি নীলার সাথে কিছুক্ষণ কথা বললাম। আপু বাথরুম থেকে আসলো এবং আমার পাশে বসে বলল, কি গল্প হচ্ছে দুইজনের মধ্যে? এই তো প্রিয়ন্তী এমনি গল্প করছি। ও আচ্ছা আপু। আমার আপু আর নীলাকে আপু করেই বলে, কারণ নীলাই বলেছে যেন তাকে আপু করেই ডাকে। আমি আর আপু নীলা কিছুক্ষণ গল্প করে আমরা আমাদের রুমে চলে আসলাম। এসে দেখলাম রাসেল, নীল, রবিন আর কামরুল বিছানায় বসে থেকে মোবাইল টিপছে। আমি গিয়ে কামরুলের পাশে বসেই কামরুলের মোবাইলটার হাত থেকে কেড়ে নিলাম। কামরুল সাথে সাথে আমাকে বলল, ওই হারামি, হ্যাঁ আমার মোবাইল হাত থেকে কেড়ে নিলে কেন? কেড়ে নিছি তা কি হয়েছে? সারাক্ষণ তো মোবাইল চালাস আর আমি। হ্যাঁ, ওই দেখ রাসেলরা চালাচ্ছে, তাতে হচ্ছে না। দেখ,
ওদের কাছ থেকেও কেড়ে নিব। আমি বিছানা থেকে উঠে রাসেল, রবিন আর নীল মোবাইল চালাচ্ছে এক বেডে, তাই আমি গিয়ে তিনজনের হাত থেকে মোবাইল টান দিয়ে আবার গিয়ে বসে পড়লাম। রাসেল আমাকে বলল, ওই হারামি, তুই আমাদের তিনজনের মোবাইল কিনে নিলি কেন? নিব না তো কি করব, যেভাবে মোবাইল চালাচ্ছিস তাই নিয়েছি। মোবাইল নিলি, এখন আবার কি করব? এখন বসে থেকে গল্প করবো। তারপর আমরা 5 জন মিলে গল্প করলাম। কিছুক্ষণ পর আপু আর নীলা আমাদের রুমে আসলো। আপু এসে আমাকে বলল, কি ভাই, কি করিস? এই তো আপু, আমরা গল্প করছি। ও চল, সকাল হয়ে গেছে, খাইতে ডাকছে স্যার। আচ্ছা চল। তারপর আমরা সবাই মিলে নিচে চলে আসলাম। বাইরে খাওয়ার আয়োজন করেছে। আমরা বাইরে এসে টেবিলে বসে পড়লাম। আমরা সবাই মিলে স্যার ম্যাডামরা কিছুক্ষণ পর খাইতে দিল। আমরা খেয়ে নিলাম। খাওয়া শেষ করে আমরা কিছুক্ষণ হাঁটছি বাইরে। আপু আমাকে বললেও, ভাই, আমার বান্ধবীদের সাথে বেড়াতে যাব, তুই থাক তাহলে। আচ্ছা আপু, যাও। নীলা বলে উঠল, প্রিয়ন্তি, আমিও যাব তোমার সাথে বেড়াতে। না আপু, তুমি অন্যদের সাথে যাও, আমরা একটু ঘুরবো তো। আচ্ছা আপু, মন খারাপ করো না, ভাইয়ের সাথে বেড়াতে যাও। আচ্ছা প্রিয়ন্তি। আচ্ছা ভাই, তাহলে তুই আপুকে নিয়ে যা বেড়াতে। আচ্ছা আপু। তারপর আপু চলে গেল। আমি নীলাকে বললাম, তাহলে নীলা চলো, আমরা সবাই মিলে বেড়াতে যাই। আচ্ছা ঠিক আছে, চলো, তোমরা সবাইও চলো। আচ্ছা চলো আপু। আমার বন্ধুরা আমার আর নীলার ভালোবাসার ব্যাপারে জানে। নীলাকে আমি বলেছিলাম আমার বন্ধুদের কথা, তাদের বলেছে আমার আর নীলার সম্পর্কে। নীলা কিছুই বলেনি, শুধু বলে ভালো করেছে তোমার বন্ধুদের। তারপর আমি নীলা সহ আমার 4 বন্ধু মিলে বাইরে চলে আসলাম। এসে রিক্সা ডাকলাম। রিক্সা আমি আর নীলা চললাম। অন্য রিক্সায় রাসেল প্লাস নীল, আর আরেক রিক্সায় কামরুল আর রবিন চলল। আমরা স্যারের কাছ থেকে অনুমতি নিয়েই 6 জন বের হয়েছি ঘুরতে। রিক্সা চলতে শুরু করলো। আমি নীলার হাত ধরলাম। নীলা আমাকে বলল, জান, তুমি আম্মুকে ফোন দিয়েছো? এই রে, ভুলে গেছি, আম্মুকে ফোন দিতে মনে নেই। তাহলে এক্ষুনি আম্মুকে ফোন দাও। আচ্ছা দিচ্ছি গো জানো। তারপর আমি পকেট থেকে মোবাইল বের করে আম্মুর নাম্বার ডায়াল করে আম্মুকে কল দিলাম। কিছুক্ষণ পর আম্মু কল রিসিভ করলো। আমি আম্মুকে বললাম, আসসালামু আলাইকুম আম্মু, তুমি কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম আব্বু, আগে ভালো ছিলাম না, এখন তোর সাথে কথা বলে ভালো আছি। আম্মু, খাবার খেয়েছো তুমি? আম্মু খেয়েছি। আম্মু, আব্বু কোথায়? ও, তাহলে বাসায় আসলে ফোন দিবা, ঠিক আছে? এই তো আম্মু, বন্ধুরা মিলে জাফলংয়ে ঘুরতে যাচ্ছি। আচ্ছা আম্মু। কিছুক্ষণ আম্মুর সাথে কথা বলে ফোন রেখে দিলাম। আমি আর নীলা সারা রাস্তায় রিক্সায় বসে থেকে গল্প করতে করতে গেলাম। 1 ঘন্টার মধ্যে জাফলংয়ে পৌঁছে গেলাম। রিক্সার ভাড়া মিটিয়ে সবাই রিক্সা থেকে নেমে পড়লাম আমরা। আমি নীলার হাত ধরে বন্ধুদের সাথে জাফলং ঘুরে বেড়ালাম। ঝুলন্ত ব্রিজে ঘুরলাম দুপুর পর্যন্ত। সিলেটের জাফলং অনেক সুন্দর একটা প্লেস। হাঁটতে হাঁটতে রাসেল আমাকে বলল, দোস্ত, অনেক ঘুরলাম, এখন চল রেস্টুরেন্টে গিয়ে কিছু খেয়ে আসি, খুব খিদা লাগছে আমার। দোস্ত, আমারও ক্ষুধা লাগছে। আচ্ছা নীলা, চলো আমরা সবাই মিলে রেস্টুরেন্ট থেকে খাবার খেয়ে আসি। আচ্ছা চলো। রাসেল, নীল, রবিন, কামরুল, চল আমরা সবাই মিলে খেয়ে আসি। আচ্ছা দোস্ত চল। তারপর আমরা সবাই মিলে রেস্টুরেন্টে গেলাম খাবার খেতে। রেস্টুরেন্টে আসলাম হেঁটে হেঁটে। আমরা সবাই রেস্টুরেন্ট দেখলাম। কাঠের তৈরি ঘর দিয়ে চারপাশে কাঠের চেয়ার আর অনেক সুন্দর পরিবেশ এই রেস্টুরেন্টে। আমরা 6 জন গোল হয়ে চেয়ার নিয়ে বসে পড়লাম টেবিলে। নীল ওয়েটারকে ডাকলো। আমরা সবাই পছন্দ মতন খাবার অর্ডার দিলাম। ওয়েটার খাবার অর্ডার নিয়ে চলে গেল খাবার আনতে। নীলা আমাকে বলল, হোসেন, অনেক সুন্দর এই রেস্টুরেন্টটা, আমার খুব পছন্দ হয়েছে। আমারও এই রেস্টুরেন্ট পছন্দ হয়েছে। আর এদিকে রেস্টুরেন্টে সিস্টেম তৈরি করা হয়ে থাকে যা পর্যটকদের অনেক পছন্দ হয়ে থাকে। দোস্ত, তুই ঠিক বলেছিস। 10 মিনিট আমরা সবাই গল্প করলাম। কিছুক্ষণ পর খাবার চলে আসলো। আমরা সবাই খাবার খেয়ে নিলাম। খাবারটা অনেক সুন্দর ও স্বাদ হয়েছে। আমরা খাবার খেয়ে বসে রইলাম। সবাই মিলে টেবিলে বিল দিয়েছে আর ওয়েটারের মাধ্যমে। আমরা বসে থেকে আরো কিছুক্ষণ বসে রইলাম। হঠাৎ রেস্টুরেন্টের একটা জায়গায় 2 জনকে দেখে আমার চোখ আটকে গেল। তারাও আমার দিকে তাকিয়ে আছে। আর এই 2 জনকে দেখে আমার মন মেজাজটা প্রচন্ড খারাপ হয়ে গেল। আমার বর্তমানে প্রচন্ড রাগ হচ্ছে। আমি পকেট থেকে মোবাইল বের করে মেসেজ অপশনে গিয়ে লিখলাম, মেসেজ তৈরি করে সেন্ড করে দিলাম কামরুল, নীল আর রবিনের নাম্বারে। তাদের মোবাইলে টুং করে শব্দ হলো। আমি কামরুলকে বললাম, দোস্ত, তোদের মোবাইলে শব্দ হলো, দেখ তো কি আসলো।
আচ্ছা দেখতেছি। তারপর তারা মোবাইল বের করে মেসেজ দেখে আমার দিকে তাকালো। আমি ইশারায় ডান সাইডে তাকাতে বললাম। তারা আমার ইশারা বুঝে তাকিয়ে দুইজনকে দেখে অবাক। ওরা দুইজনও আমাদের দিকে তাকিয়ে আছে। আমি রাসেলকে বললাম, দোস্ত, তোর জন্য একটা সারপ্রাইজ আছে, বাইরে গিয়ে দেখ। কি সারপ্রাইজ দোস্ত? ওই, তুই এত কথা বলছিস কেন? আরে দোস্ত, তুই রাগ করছিস কেন? এরই মাঝে নীল বলে উঠল, আচ্ছা দেখতেছি। দোস্ত, হোসেন ঠিক বলছে, তোর জন্য বাইরে একটা সারপ্রাইজ আছে, চল। নীল ঠিক বলছে দোস্ত, বাইরে চল। আচ্ছা চল। দোস্ত 1 মিনিট দাঁড়া, আগে তোর চোখ বেঁধে নেই, তোকে সারপ্রাইজ দেব। আরে তোর চোখ বাঁধতে হবে না তো। ওই হারামি, তুই বেশি কথা বলছিস কেন? ওরা যা বলেছে তাই কর। দোস্ত তুই রেগে কথা বলছিস কেন? আচ্ছা আমার চোখ বেঁধে দে, কি আর করার। আচ্ছা দোস্ত। আর শোন, আমিও কিছুক্ষণের মধ্যে যাচ্ছি। তারপর কামরুল রাসেলের চোখ বেঁধে দিল। ও ওখান থেকে তাকিয়ে বাইরে নিয়ে গেল। নীলা আমাকে বলল, কি হয়েছে হোসেন? রাসেলকে কি সারপ্রাইজ দিবি? ও কিছু না, এমনি। আমি কথা বলতে যাব, তখনই কে যেন ডাক দিল। তাই সামনে আমি তাকিয়ে দেখলাম ওরা দুইজন। আবার আমার প্রচন্ড মেজাজ খারাপ হয়ে গেল। রাব্বি আমাকে বলল, হোসেন তুই কেমন আছিস? আপনি কে? আপনাকে চিনতে পারলাম না তো। হোসেন তুই আমাকে চিনতে পারছিস না? আমি তোর কলেজের অনেক আগের বড় ভাই। চেনার কি আছে, আর আপনাকে আমি চিনি না। রাব্বি বলতে যাবে, তখনই আমি আবার বললাম, নীলা এখান থেকে চলো তো। আরে তুই এইভাবে ওই ভাইয়ের সাথে কথা বলছিস কেন? ওই, তুই কিন্তু বেশি কথা বলছিস। কেন? আমি বলিনি এদেরকে আমি চিনি না? আরে রাগ করছো কেন? আচ্ছা চলো। আমি নীলাকে নিয়ে উঠে বাইরে বের হতে যাব, তখনই রাব্বি দৌড়ে এসে আমার পা জড়িয়ে ধরে বলল, প্লিজ হোসেন, তুই এরকম করিস না। তুই আমাকে আর আমার বোনকে দয়া কর। আরে পা ছাড়ুন। আর মনে আছে আমি একদিন আপনাকে একটা কথা বলেছিলাম? মনে আছে? হোসেন, আমি আমার ভুল বুঝতে পারছি, প্লিজ ক্ষমা করে দে। আমি পা ছাড়িয়ে নিয়ে বললাম, কি হলো, কেন ক্ষমা চাচ্ছেন? সেদিন রাসেলকে মেরে তোর মন ভরে নাই? প্লিজ হোসেন, আমি না জেনে করছি। এরই মধ্যে রিধিতা বলে উঠল, প্লিজ হোসেন, তুমি আমার রাসেলকে আমার কাছে এনে দাও। আমার ভাইটা না জেনে করেছে। আমাকে কি পাগলে ধরেছে যে রাসেলকে আমি আবার তোদের কাছে দিয়ে মার খাইয়ে নিব? প্লিজ হোসেন, এরকম করিস না। রাসেলকে আমার বোনের কাছে ফিরিয়ে দে। আমি না জেনে তোদের সাথে খারাপ ব্যবহার করছি। তারা দুইজন আমাকে অনেক বুঝালো, আমি তাদের কোনো কথাই শুনিনি। হঠাৎ কে যেন ডাকলো। রেস্টুরেন্টের দরজার দিকে তাকালাম। রাসেল, কামরুল সবাই আছে। রাসেল রিধিতাকে দেখি অবাক। রাসেল তো রিধিতাকে দেখি কান্না করে ফেলেছে। আমি কামরুলকে বললাম, ওই, রাসেল এখানে কেন? আরে ভাই, রাসেলকে আটকানো অনেক চেষ্টা করেছি, কিন্তু সে শুনতে চায়নি। রাসেল, তুই এখন যা, কিন্তু আমি বলে দিলাম। এর মধ্যে রিধিতা বলে উঠল, প্লিজ ভাইয়া, রাসেলকে আমি খুব ভালোবাসি, ওকে ছাড়া আমি বাঁচতে পারবো না। রিধিতা কান্না করতে করতে টেবিলের উপর থেকে ছুরি নিয়ে হাতে ধরলো আর বলল, ভাইয়া, তুমি যদি রাসেলকে আমার কাছে ফিরিয়ে না দাও, আমি সুইসাইড করব। রিধিতা এই কাজ করবে? আমি তো অবাক চোখে তাকিয়ে আছি আর ভাবছি রিধিতা রাসেলকে এতটা ভালোবাসে। আমি দেখলাম রাসেলও কান্না করেই যাচ্ছে। রিধিতা চাকু দিয়ে হাত টান দিতে যাবে, তখনই নীলা গিয়ে হাতের চাকু কেড়ে নিয়ে বলল, এই তুমি মরতে যাচ্ছ কেন? আপু, আমি বেঁচে থেকে কি করব? আমি যে রাসেলকে পাবো না। রাসেলকে আমি নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসি। আমার মনটা আস্তে আস্তে নরম হয়ে গেল। দেখলাম রাসেলও কান্না করছে। আমি রেগে আছি, তাই আমার সাথে কথা বলতে ভয় পাচ্ছে। রাব্বি আমাকে বলল, ভাই প্লিজ, আমার তো দুটি পা ধরছি, আমাকে ক্ষমা করে দে। একটা শর্ত আছে, তাহলে রাসেলকে ফিরিয়ে দিব। আমার কথা শুনে রিজিতা আর তার ভাই খুশি। রাব্বি বলল, শর্ত ভাই বল। শর্তটা হলো আমাদের ভ্রমণ আর 4 দিন পর শেষ হবে। আমরা বাড়িতে ফিরলে রাসেলের সাথে রিজিতার বিয়ে হবে। আচ্ছা ভাই, আমি তো শর্তই মানবো। আচ্ছা ওকে। রিজিতা এবার খুশি তো? ভাইয়া খুশি। রিজিতা এই কথা বলে দৌড়ে গিয়ে রাসেলকে জড়িয়ে ধরল আর এলোপাতারি ভাবে চুমু খেল আর কান্না করে দিয়ে বলল, রাসেল প্লিজ, আমাকে ক্ষমা করে দে। আমি তোকে খুব ভালোবাসি রে। আমি তোকে প্রচন্ড ভালোবাসি। কিছুক্ষণ তারা জড়িয়ে ধরে কান্না করলো। আমি বললাম, তোদের দুইজনকে রোম্যান্স করতে হবে না।
হারামি। ওই শোন, 2 বছর পর তোদের মিল হলো, এখন যা গিয়ে তোরা ঘুরে বেড়া। যাচ্ছি ভাইয়া। আর ভাইয়া, এই আপুটাকে? নীলাকে দেখিয়ে বলল। আমি বললাম, এই আপুটা তোর ভাবি। কে? তা বিয়ে কখন করলা ভাই? ওই পিচ্চি মেয়ে এখনো করেনি। আমি নীলাকে ভালোবাসি। ও, তা ভাবি, ভাইয়াটাকে খুব ভালোবাসবা কিন্তু। বাসবো। রিদিতা, এখন যাও, তোমরা ঘুরে আসো। আচ্ছা ভাবি। রাসেল আর রীতিতে চলে গেল। আমার আজ খুব ভালো লাগছে। রাসেল তার ভালোবাসার মানুষকে ফিরে পেয়ে রাসেল অনেক কষ্ট পেয়েছে রীতিতার জন্য। আর রাপি ভাই বলল, থ্যাঙ্কস ভাই আমার বোনটাকে রাসেলের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য। আরে ভাই, থ্যাঙ্কস দিতে হবে না। আমি কামরুল, নীল আর রবিনকে বললাম, দোস্ত তোরা থাক, আমি আর নীলা একটু ঘুরে আসি বাইরে থেকে। আচ্ছা তুই যা, আর রাব্বি ভাই চলো আমরা 4 জন ঘুরে বেড়াই। আচ্ছা চলো ভাই। তারপর আমি আর নীলা রেস্টুরেন্ট থেকে বের হলাম। রাব্বি, নীল, কামরুল আর রবিন তারা 4 জন মিলে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে গেল। বাইরে এসে হাঁটতে হাঁটতে সামনে গেলাম, গিয়ে এখানকার আরেকটা নাম করা পার্ক আছে, সেখানে গেলাম। আমি আর নীলা হেঁটে হেঁটে কিছুক্ষণ পর পৌঁছে গেলাম পার্কে। ঢুকলাম আর দেখলাম অনেক সুন্দর পরিবেশ। আমি আর নীলা একটি বেঞ্চে গিয়ে বসে পড়লাম। নীলা আমাকে বলল, জান, আমার একটা জিনিস খেতে মন যাচ্ছে। ওই জানো, কেবলই তো খাবার খেয়ে আসলাম, আবার কি খাবা? বলো, আবার কি আনবো তোমার জন্য? আমি ওইটা খাবো। নীলা আমার ঠোঁট দেখিয়ে বলল। আমি বললাম, এ জানো, না না, এটা বিয়ের পরে, এখন নয়। না গো জান, এখনই খাবো। আমি কোনো কথা শুনতে চাই না। আমি তো পড়ে গেলাম বিপদে। আমি আশেপাশে দেখলাম তেমন কেউ নেই। নীলা আমার ঠোঁটের দিকে আর তার ঠোঁট এগিয়ে আনলো। আমি পিছিয়ে গেলাম। আমি নীলাকে বলতে যাব, তখনই তার ঠোঁট আমার ঠোঁটের সাথে মিলিত করে দিল। আমি আর কথা বলতে পারলাম না। নীলা তো পাগলিদের মতন আমার ঠোঁট চুষতেছে, আমিও তার সাথে রেসপন্স দিলাম। আমি জীবনে প্রথম মেয়ের ঠোঁটের ছোঁয়া পেলাম। আমার খুব ভালো লাগছে। দীর্ঘ 10 মিনিট পর নীলা আমাকে ছেড়ে দিল। আমি তো সেই লেভেলের হাঁপাচ্ছি, নীলাও হাঁপাচ্ছে। দীর্ঘ 10 মিনিট পর নীলা আমাকে ছেড়ে দিল। আমি হাঁপাতে হাঁপাতে বললাম, ওই পাগলি, কি ওইভাবে কিস করে? দম তো বন্ধ হয়ে আসছিল। করবোই তো, আবার হবে নাকি? আমার কিন্তু ভালোই লেগেছে। এই না না, আর নয়। পাগলি, একটা। আমি তোমারই পাগলি গো। এইভাবে কিছুক্ষণ আমি আর নীলা কিছুক্ষণ রোমান্টিক মুহূর্ত কাটালাম আর গল্প করলাম। আমি আর নীলা গল্প করতে করতে পার্ক থেকে বের হলাম। আমি মোবাইল বের করে রাসেলকে ফোন দিলাম। কিছুক্ষণ পর কল রিসিভ করলো। আমি বললাম, দোস্ত, প্রেমিকাকে পেয়ে ভুলে গেলি নাকি? হর হারামি, তোদের ভুলবো কেন? আর তুই কোথায় আছিস দোস্ত? এই তো দোস্ত, পার্কে থেকে কেবল বের হলাম। তোরা সবাই কোথায় আছিস? এই তো, এ পার্কে চলে আয়, আমরা সকলে এখানে আছি। আচ্ছা যাচ্ছি, দেরি কর। আচ্ছা দোস্ত, আয়। তারপর আমি ফোন রেখে দিলাম। নীলা আমাকে বলল, জান, তোমার বন্ধুগুলো কই আছে? এই তো, এই পার্কে রিদিতা সহ আমার সব বন্ধু আছে, চলো তাহলে যাই সেখানে। আচ্ছা চলো। তারপর আমি আর নীলা হেঁটে হেঁটে রাসেলের ঠিকানা দেওয়া পার্কে চলে আসলাম। ভিতরে ঢুকলাম। আমি আর নীলা ঢুকে কিছু দূর গিয়ে দেখলাম তারা 5 জন গোল করে বসে আছে মাঠে। আমি আর নীলা তাদের কাছে গেলাম, তাদের মাঝে বসে পড়লাম আমরা 2 জন। নীল আমাকে বলল, দোস্ত, তোদের সময় কেমন কাটলো? ভালো দোস্ত। তা রাসেল, আজ তুই তো খুব খুশি, তাই না? হারামি, খুব খুশি তো। তোরা 2 জন মনের মানুষ পাইলি, কিন্তু আমরা 3 জন তো পাইলাম না। হারামি, না পাইলি? এইভাবে আমরা সবাই গল্পগুজব করে কাটালাম। এইভাবে আমাদের সবার দিনটাই অনেক ভালোভাবে কাটলো। আমরা সবাই গল্প করে পার্ক থেকে বের হয়ে চলে আসলাম বাসায়। স্যারের সাথে দেখা করে যে যার আবার রুমে চলে গেলাম। তাই আপু আর নীলার সাথে থাকতে দিলাম। স্যারকে বলল, আমরা রাতে সবাই খাবার খেয়ে রুমে চলে আসলাম। রিদিতা, নীলা আর আপুর সাথে রুমে চলে গেল ঘুমাতে। আপু জানে রিদিতা আর রাসেলের প্রেমের ব্যাপারে। রুমে এসে আব্বুকে ফোন দিয়ে কিছুক্ষণ কথা বললাম। আম্মুর সাথেও কথা বলে ফোন রেখে দিয়ে বিছানায় শুয়ে পড়লাম। আমার বন্ধুরা তারা বিছানায় আগেই ঘুমিয়ে পড়েছে। আমিও কিছুক্ষণের মধ্যে ঘুমের রাজ্যে তলিয়ে গেলাম। এইভাবে কেটে গেল 4 দিন। এই 4 দিনে আমি আর নীলে নানান জায়গায় ঘুরেছি। রিদিতা, রাসেলও অনেক জায়গায় ঘুরে বেড়াইছে। স্যার আমাদের সকলকে জাফলংয়ের সব জায়গায় ঘুরে নিয়ে বেড়াইছে। এই 4 দিনে আম্মুর সাথে আব্বুর সাথে তেমন কথা বলেছি ফোনে। নীলা, আমি আর 5 বন্ধু সবাই মিলে সিলেটের জাফলং আল্লাহর রহমতে সব জায়গায় ঘুরে বেড়াইছি। সিলেটের জাফলং জায়গায় অনেক প্রাকৃতিক অপরূপ জায়গা রয়েছে।
আমার আর আমার বন্ধুদের দায়িত্ব পালন করতে দেখে স্যার ম্যাডামরা খুব খুশি। আজকে আমরা সবাই বাসায় চলে যাব, তাই আমি আজ তাড়াতাড়ি ঘুম থেকে উঠলাম। উঠে নীল, রাসেল, রবিন আর কামরুল এদের সবাইকে ডাকলাম। তারা ঘুম থেকে উঠলো। আমি তাদের ডেকে ওয়াশরুমে গেলাম ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে এসে দেখি সবাই ঘুম থেকে উঠে বসে আছে। আমি বিছানায় গিয়ে বসলাম আর আমার বন্ধুগুলো গিয়ে ফ্রেশ হয়ে আসলো। আমি বললাম, চল দোস্ত, এখন নামাজ পড়ে এসে রেডি হতে হবে তো। আচ্ছা চল যাই। দোস্ত, কখন বাস ছাড়বে? 8টার দিকে ছাড়বো দোস্ত। ও আচ্ছা, চল নামাজ পড়ে আসি। চল। আমরা সবাই রুম থেকে বের হয়ে নামাজ পড়তে গেলাম। মসজিদে নামাজ পড়া শেষ করে মসজিদ থেকে বের হয়ে বাইরে কিছুক্ষণ হাঁটাহাঁটি করলাম। বাসায় এসে দেখলাম সবাই রেডি হচ্ছে। ম্যাডাম স্যাররাও রেডি হচ্ছে। প্রিন্সিপাল স্যারের রুমে গেলাম আমরা বন্ধুরা, আর তারা গেল রুমে রেডি হতে। আমি স্যারের রুমে চলে আসলাম আর স্যার আমাকে দেখেই বলল, আরে হোসেন যে, নামাজ পড়ে আসলা? স্যার। আরে আমাকে কলেজে স্যার বলবা আর বাইরে আঙ্কেল বলবা। আচ্ছা আঙ্কেল, রেডি হইতেছেন তো, তাই না? আর তোমাকে অসংখ্য ধন্যবাদ আমাদের ট্যুরের দায়িত্ব সুস্থভাবে পালন করার জন্য। আরে আঙ্কেল, ধন্যবাদ দিতে হবে না। আর আঙ্কেল, গেলাম আমি রেডি হতে, আপনি তাড়াতাড়ি রেডি হয়ে আসেন। আচ্ছা ঠিক আছে হোসেন। কিছুক্ষণ স্যারের সাথে গল্প করে চলে আসলাম রুমে। এসে দেখলাম বন্ধুগুলো রেডি হচ্ছে। আমি গিয়ে ব্যাগ থেকে কাপড় বের করে কাপড় পরে রেডি হলাম। হাতের সময় দেখলাম বাস ছাড়তে এখনো 1 ঘন্টা দেরি আছে। আমরা সবাই কিছুক্ষণ গল্প করলাম। আমি বললাম, দোস্ত তোরা থাক, আমি একটু নীলের রুম থেকে আসি। আচ্ছা তাহলে যা, আমার ব্যাগপত্র নিয়ে বাসে গিয়ে তোর জন্য ওয়েট করতেছি। আচ্ছা দোস্ত। তারপর আমি রুম থেকে বের হয়ে নীলের রুমে গেলাম। দেখলাম দরজা লাগানো আছে। আমি ঠোকা দিলাম। দরজার ওপাশ থেকে আপু বলল, কে ওখানে? আপু, আমি তোর ভাই। ও ভাইয়া, আয় ভিতরে। আপু দরজা খুলে দিল। ভেতরে গিয়ে দেখলাম নীলের রীতিতে বসে আছে বিছানায়। আমি গিয়ে বিছানায় বসে পড়লাম। আপু আমার পাশে বসে পড়ল। আমি আপুকে বললাম, আপু তোমরা রেডি হচ্ছ তো? ভাই, রেডি হচ্ছে। তা তুই এখানে কি কারণে আসলি? আরে না আপু, এমনি। কি জন্য আসছিস আমাকে বলা লাগবে না? হুম আমি বলছি ভাবির জন্য এসেছিস, তাই না? আপু আমার আর নীলার বিষয় জানে। আপু নীলাকে ভাবি বলার জন্য নীলার মনে খুব লজ্জায় লাল হয়েছে দেখলাম। আমি বললাম, জানিস তাহলে বলি কেন? থাক, আমি বাথরুম সেরে আসি। আচ্ছা যা। আপু চলে গেল। বিছানা থেকে উঠে আর আমি বসে থেকে নীলা আর রিধিতার সাথে গল্প করছি। আমি রিধিতাকে বললাম, ওই রাসেলের সাথে কথা বলিস নি? ভাইয়া, রাসেলের সাথে অনেকক্ষণ আগে কথা বলছি। ও আচ্ছা। নীলা আমাকে বলল, তুই রেডি হয়েছিস তো? ওই মাইয়া, তোর চোখ কানা নাকি? দেখতে পাচ্ছিস না কাপড় পরে এসে তোদের সাথে গল্প করছি? হারামি, আমার চোখ ঠিকই আছে, ফাজিল একটা। কিছুক্ষণ গল্প করতে করতেই আপু আসলো আর এসে আমার পাশে বসে পড়লো। আমরা সবাই গল্প করলাম কিছুক্ষণ। তারপর দরজা খোলার শব্দ পেলাম। দেখলাম রাসেল আসছে। রাসেল সেখান থেকে দাঁড়িয়ে আমাকে বলল, দোস্ত, সময় হয়ে এসেছে বার ছাড়ার, তাড়াতাড়ি চলে আয়, সকালে চলে এসেছে। আচ্ছা যাচ্ছি। দোস্ত তুই যা, আর রিধিতা তুই রাসেলের সাথে যা, আর আমরা আসছি। তারপর রিধিতা ব্যাগ নিয়ে রাসেলের সাথে চলে গেল। আর আপু আর নীলা রেডি হয়ে আমরা 3 জন মিলে বাইরে চলে আসলাম দরজা লক করে। আমরা 3 জন বাসার বাইরে চলে আসলাম আর সামনে দেখলাম সবাই বাসে উঠছে, স্যার ম্যাডামরা উঠছে। আমরা 3 জন গেলাম আর আপু অন্য বাসে গিয়ে উঠে পড়ল। আমি আর নীলা আমাদের বাসে চড়লাম। নীলা আগে উঠল আর আমি পা দিয়ে বাসে উঠতে যাব, তখনই হঠাৎ আমার মাথা চক্কর দিয়ে উঠল। আমি বাসের হ্যাঙ্কার ধরে দাঁড়িয়ে গেলাম। হ্যাঙ্কার না থাকলে আমি উল্টে পড়তাম। আমার মাথাটা একটু ঝিমঝিম করছে। আমার দাঁড়ানো দেখে নীলা বলল, হোসেন ওঠ, আবার দাঁড়িয়ে গেলি কেন? আচ্ছা উঠছে। আমার মাথা ঘুরছে। নীলাকে বুঝতে দিলাম না। আমি বাসে কষ্ট করে উঠে আমার জায়গায় যাব, তখন আবারও মাথা ঘুরে উঠল। সাথে সাথে আমি ধপাস করে বাসের মেঝেতে বসে পড়লাম। আমার বসে পড়া দেখে আমার বন্ধুরা আর স্যার ম্যাডামেরা অবাক হয়ে তাকিয়ে আছে। নীলা আমার বসা দেখে অস্থির হয়ে বলল, হোসেন তোর কি হয়েছে, এইভাবে বসে পড়লি কেন? আমার মাথা হঠাৎ ঝিমঝিম করছে। কি বলছিস এইগুলা? প্রিন্সিপাল স্যার বলে উঠল, নীলা, তুমি বেশি কথা না বলে তুমি হোসেনকে ধরে তোলো। হোসেনের সমস্যা হচ্ছে মনে হয়। আর রাসেল, নীল, তোমরা হোসেনকে ধরে তোলো। আচ্ছা তুলতেছি স্যার।
তারপর নীল, রাসেল আর আমার কাছে এসে আমাকে ধরে তুলে আমাকে সিটে বসালো আর বলল, দোস্ত তোর কি হয়েছে বলতো, ডাক্তার ডেকে আনবো? তাড়াতাড়ি বল। আরে দোস্ত, সমস্যা নাই, একটু মাথা ঘুরছে, ডাক্তার ডাকতে হবে না, একটু বসে থাকলেই হয়তোবা মাথা ঘোরা ঠিক হয়ে যাবে। আমার মাথা একটু বেশি ব্যথা করছে, তা ওদেরকে বলা যাবে না, তাহলে আমার বন্ধুগুলো অস্থির হয়ে পড়বে। রাসেল আমাকে বলল, আচ্ছা দোস্ত, তুই বসে থাক। আচ্ছা দোস্ত। রাসেল আর নীল তাদের সিটে গিয়ে বসলো। নীলা আমার পাশে বসে আমার মাথায় হাত দিয়ে বলল, হোসেন তোর কি হয়েছে বল, মিথ্যা বলছিস কেন? আরে পাগলি, কান্না করছিস কেন? আমার কিচ্ছু হয়নি, একটু মাথা ঘুরছে, আর বসে থাকলে ঠিক হয়ে যাবে। তুই আমার কাঁধে মাথা রেখে ঘুমা। আচ্ছা নীলা। আমি নীলার কাঁধে মাথা রাখলাম। গাড়ি চলতে শুরু করলো। আমি নীলার কাঁধে মাথা রেখে আছি। নীলা আমার কাঁধে আর আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। আমি আস্তে আস্তে নীলার কাঁধে মাথা রেখে ঘুমালাম। বাস সিলেট থেকে ছাড়লো। দীর্ঘ 5 ঘন্টা পর আমি ঘুম থেকে উঠলাম। আমি চোখ মেলে দেখলাম নীলাও সিটে ঘুমিয়ে পড়েছে। আমার মাথা ব্যথা কমে গিয়েছে, এখন একটু ভালো লাগছে। আমি বাইরের দিকে দেখলাম বাস চলছে। আমি নীলার কাঁধ থেকে মাথা সরিয়ে সিটে হেলান দিলাম। নীলার কাঁধ থেকে মাথা সরানোর কারণে নীলার ঘুম ভেঙে গেল। নীলা চোখ মেলে তাকালো। আমি সিটে হেলান দিয়ে জেগে রয়েছি। নীলা আমাকে দেখে বলল, হোসেন তোর মাথা ব্যথা কমেছে তো? নীলা, এখন মাথা ব্যথা অনেকটা কমে গেছে। ও ভালো হয়েছে। আল্লাহ তোমার কাছে লাখো কোটি শুকরিয়া আমার হোসেনকে সুস্থ করে দেওয়ার জন্য। নীলা, আমরা এখন কোথায় আছি আর বাসে পৌঁছাতে কতক্ষণ সময় লাগবে? এই তো আর 6 ঘন্টার মতো সময় লাগবে। ও, আমি নীলা কিছুক্ষণ গল্প করলাম। আমি পানির পিপাসা পেয়েছে, তাই আমি নীলাকে বললাম, নীলা, তোর কাছে পানির বোতল আছে? পানির পিপাসা পেয়েছে আমার। আচ্ছা দিচ্ছি, দেরি করো। তারপর নীলা আমাকে পানির বোতল দিল। আমি বোতল নিয়ে পানি পান করলাম। পানি পান করার পরে নীলাকে দিলাম। নীলা পানির বোতল রেখে দিল ব্যাগে। আমি আর নীলা গল্প করলাম কিছুক্ষণ। গাড়ি চলার পর একটা জায়গায় এসেছে, থামলো। দেখলাম জানালা দিয়ে বাইরে, দেখলাম এটা একটা রেস্টুরেন্ট। গাড়ি তাহলে রেস্টুরেন্টের সামনে থেমেছে। অনেকের ক্ষুধা পেয়েছে, তাই গাড়ি রেস্টুরেন্টের সামনে থামলো। প্রিন্সিপাল স্যার আমাদের সবাইকে বলল, অনেকের ক্ষুধা পেয়েছে মনে হচ্ছে, তাই এইখানে গাড়ি থামালাম, সবাই রেস্টুরেন্টে গিয়ে খাবার খেয়ে আসো। আচ্ছা স্যার। আমরা সবাই বললাম। আমরা সবাই বাস থেকে নেমে পড়লাম। আমার কলেজ থেকে 4টা বাস এসেছে। 4 বাসের সকলে নেমে পড়ল। আমি নীলা সহ আমার বন্ধুরাও আপুকে নিয়ে রেস্টুরেন্টে গেলাম খাবার খেতে। আমি আশেপাশে দেখতে গেলাম, এই জায়গাটা অনেক সুন্দর। রেস্টুরেন্টে গিয়ে আমি, নীলা, আপু, রাসেল, কামরুল, নীল, রবিন আর রীতিতে সকলে এক টেবিলে বসে পড়লাম। ওয়েটার আমাদের টেবিলে আসলো এবং বলল, স্যার আপনি আমাদের কি খাওয়াবেন? রাসেল, তোরা খাবি? অর্ডার দে। দোস্ত তোরা যা খাবি আমরা সকলে তাই খাবো, অর্ডার দে। আচ্ছা নীলা, তুমি কি খাবা? অর্ডার দাও। আচ্ছা দিচ্ছি। নীলা ওয়েটারকে খাবার অর্ডার করলো আমাদের সবার জন্য। ওয়েটার খাবার অর্ডার নিয়ে চলে গেল। আমরা সকলে কিছুক্ষণ গল্প করলাম। আমি রিদিতাকে বলে উঠলাম, রিদিতা, তোমার ভাই রাব্বি কোথায়? আসলেই ভাইয়া, আমাদের ওইখানে একটা অফিস আছে, সেইটা দেখাশোনা করার জন্য কিছুদিন হলো এসেছিলাম। রাব্বি ভাইয়া ওখানে আর 2 দিন থেকে বাসায় চলে যাবে। ও আচ্ছা। আমরা সকলে গল্প করলাম। প্রায় 10 মিনিট পর ওয়েটার খাবার নিয়ে আসলো। আমরা সকলে খাবার খেয়ে নিলাম। খাবার খাওয়া শেষ করে বিল দিয়ে রেস্টুরেন্ট থেকে চলে আসলাম বাইরে। খাওয়ার সময় শেষ হয়ে গেছে, এখন বাস ছাড়বে, তাই যে যার বাসে উঠে পড়লাম। আমি, নীলা আর আমার বন্ধুরা আমাদের বাসে উঠে পড়লাম। স্যার ম্যাডামরাও উঠে পড়লো বাসে। আমরা যে যার সিটে বসে পড়লাম। কিছুক্ষণ পর বাস চলতে শুরু করলো। আমি নীলার সাথে কিছুক্ষণ গল্প করলাম। নীলা আমার কাঁধে মাথা দিল। তার মনে হয় ঘুম ধরেছে। আমিও কিছু বললাম না, আমারও ভালো লাগছে। নীলা কিছুক্ষণ পর আমার কাঁধে মাথা রেখে ঘুমিয়ে পড়ল। আমি নীলার দিকে এক ধ্যানে তাকিয়ে রয়েছি। নীলাকে ঘুমানো অবস্থায় খুব সুন্দর লাগছে। কোন এক কবি বলেছিল যে নারীকে ঘুমন্ত অবস্থায় সুন্দর লাগে, সেই নারী হচ্ছে প্রকৃত সুন্দর। আমি নীলার কপালে টুপ করে একটা চুমু দিলাম। চুমু দিয়ে আমি সিটে হেলান দিয়ে দিলাম। নীলা আমার কাঁধে ঘুমিয়ে পড়েছে। আমিও সিটে হেলান দিয়ে কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে পড়লাম। দীর্ঘ 6 ঘন্টা পর বাস এসে কলেজের সামনে থামলো। আমি ঘুম থেকে উঠলাম। ঘড়িতে সময় দেখলাম যে রাত 8টা বাজে। নীলাও ঘুম থেকে জাগা পেয়েছে।
স্যার আমাদেরকে বলল যে আমরা সবাই আমাদের এলাকায় চলে এসেছি। আমরা সবাই আস্তে আস্তে বাস থেকে নামলাম। স্যার আমাদের সবাইকে বাসায় যেতে বলল। আমরা সবাই ব্যাগপত্র নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা হলাম। আমরা সবাই মিলে রিদিতাকে বাসায় নেমে দিয়ে আসলাম। আমাদের বাসা থেকে রিদিতার বাসায় যেতে 1 ঘন্টা লাগে। রিদিতাকে বাসায় নেমে দিয়ে আমি নীলাকে বাসায় রেখে আসলাম। আমরা 4 বন্ধুকে ওদের বাসায় রেখে এসে আমি আর আপু আমাদের বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। কিছুক্ষণের মধ্যে বাসায় চলে আসলাম। বাসার সামনে এসে রিক্সা থেকে নেমে ভাড়া মিটিয়ে আমি আর আপু আমাদের বাসার দরজার সামনে আসলাম। আপু বাসার কলিং বেল বাজালো। কিছুক্ষণের মধ্যে আম্মু এসে দরজা খুলে দিল। আমাকে আর আপুকে দেখে আম্মু খুশি হয়েছে। এই তো আম্মু, ভালো আছি। তুমি কেমন আছো? আগে ভালো ছিলাম না, এখন তোকে আর আমার আম্মুকে দেখে মন ভালো হয়ে গেল। আম্মু আমাকে আদর করে দিয়ে আমাকে ছেড়ে দিয়ে আপুকে গিয়ে জড়িয়ে ধরে আদর করে দিল। আমি আপু বাসার ভিতরে ঢুকলাম। আম্মু দরজা লাগিয়ে দিল। আমি আপু ড্রয়িং রুমে গিয়ে দেখলাম আব্বু বসে আছে সোফায়। আব্বু আমাকে দেখে আমার কাছে এসে জড়িয়ে ধরলো। আব্বু আমাকে বলল, আব্বু তুই আসবি, আমাকে ফোন দিতে বলবি না, তাহলে তোদের দুজনকে নিয়ে যেতাম। আব্বু তোমাদের সারপ্রাইজ দিব, তাই তোমাকে ফোন দেয়নি। ও আব্বু আমাকে ছেড়ে দিয়ে আপুকে গিয়ে জড়িয়ে ধরলো। আম্মু আব্বুকে বলল, ওগো মামুনি আর আব্বু ফ্রেশ হয়ে আসুক, অনেক দূর জার্নি করে এসেছে। আচ্ছা ঠিক আছে, মামুনি আর হোসেন যাও, গিয়ে ফ্রেশ হয়ে আসো। আচ্ছা আব্বু। তাড়াতাড়ি তোরা ফ্রেশ হয়ে খেতে দিব। আচ্ছা আম্মু। আমি আপু উপরে চলে আসলাম। আমি আমার রুমে চলে আসলাম। ব্যাগ এসে বিছানায় রেখে আমি ওয়াশরুমে গেলাম ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে আসলাম। এসে কাপড় চেঞ্জ করে বিছানায় বসে পড়লাম। আমার পকেটে থাকা ফোনটা বেজে উঠল। আমি মোবাইল বের করে দেখলাম যে নীলা ফোন দিয়েছে, তাই রিসিভ করলাম। নীলা বলল, হোসেন তুই পৌঁছে গেছিস? নীলা, কেবল বাসায় এসে ফ্রেশ হয়ে বিছানায় বসতেই তুই ফোন দিলি। ও ভালো, তা খাবার খেয়েছিস? ওই পেতনি, কেবল বাসায় আসলাম, কখন খাইলাম? এখনো খাইনি, সেটা তুই বুঝতে পারিসনি? ও আচ্ছা, ভুল হয়েছে। তুই খেয়েছিস? না, আর একটু পর খাবো। ও, এইভাবে 10 মিনিট নীলার সাথে কথা বলে ফোন রেখে দিয়ে বিছানা থেকে উঠে নিচে চলে আসলাম খাবার খেতে। টেবিলে দেখলাম আব্বু আম্মু আর আপু বসে আছে। আমি টেবিলে গিয়ে বসে পড়লাম। আমি আম্মুকে বললাম, আম্মু খেতে দাও, ক্ষুধা লেগেছে খুব। আচ্ছা দিচ্ছি, তোর জন্য অপেক্ষা করতেছি। আচ্ছা আম্মু। আম্মু খাবার বেড়ে দিল আমাদের সবাইকে। আমরা সবাই খাবার খেয়ে নিলাম। খাবার খাওয়া শেষ করে আব্বু আম্মু আপুর সাথে কিছুক্ষণ গল্প করে আমি রুমে চলে আসলাম। এসে বিছানায় শুয়ে পড়লাম। আজকে খুব ঘুম ধরছে। শুয়ে পড়লাম। কিছুক্ষণের মধ্যে আমি ঘুমের রাজ্যে তলিয়ে গেলাম। এইভাবেই কেটে গেল 1 মাস। এই 1 মাস আমি অনেক জায়গায় নীলাকে নিয়ে ঘুরে বেড়েছি। এরই মধ্যে রাসেলের সাথে রিদিতার বিয়ে হয়ে গেছে। আমরা সবাই ধুমধাম করে রাসেল আর রিদিতাকে বিয়ে দিয়েছি। রাসেলের পরিবারের সাথে রিদিতার পরিবারের এই 2 পরিবারের সহমতেই রাসেল আর রিদিতার বিবাহ সম্পন্ন করেছি আমরা। আমি 1 মাসে মাঝে মধ্যে ক্লাস ফাঁকি দিয়ে আমরা কয়েক বন্ধু মিলে ঘুরে বেড়াইছি। নীলা তো আমাকে ক্লাসে না দেখতে পেয়ে সেই লেভেলে রাগ হয়েছিল। আমার ওপর দিয়ে মাঝে মধ্যে নীলা সুনামি তুলেছিল। আর নীলা ওইখানে যেখানে তার যাওয়ার শখ হতো সেখানে তাকে নিয়ে যেতেই হতো। আমি যে নীলাকে ভালোবেসে কোনো প্যারার মধ্যে পড়েছি সেটা আমি জানি। আজ আমি নামাজ পড়ে এসে আরামে সকালে ঘুমিয়ে আছি। আজ কলেজ বন্ধ, তাই শান্তির ঘুম ঘুমিয়ে আছে। অন্যদিকে আম্মু সোফা এসে বসে আছে। আপু দেখলো আপু আম্মুর পাশে এসে বসে পড়ল। আপু আম্মুকে বলল, আম্মু, ভাইয়া ঘুম থেকে ওঠেনি? না মামুনি, তোর ভাই এখনো ঘুম থেকে ওঠেনি। ও, আমি তাহলে ভাইকে ডেকে আনি? আচ্ছা যা মামুনি, ডেকে আন। আচ্ছা আম্মু। আর আব্বু কোথায়? তোর আব্বু বাথরুমে গেছে। ও। আব্বু সোফা থেকে উঠে যেতে ধরবে তখনই কলিং বেল বেজে উঠল। আম্মু কলিং বেলের আওয়াজ শুনে আপুকে বলল, মামুনি যাও তো। আচ্ছা আম্মু, যাইতেছি। আপু গিয়ে দরজা খুলে দিল। গিয়ে দেখতে পেল নীলা ও তার আম্মু আব্বু এসেছে। আপু নীলার আম্মুকে দেখে বলল, আন্টি কেমন আছেন? ভালো আছি মামুনি, তুমি কেমন আছো? আমি ভালো আছি আন্টি। আপনারা ভিতরে আসেন। তারপর নীলা তার আব্বু আম্মু ভিতরে ঢুকলো। তাতে নিয়ে আপু ড্রয়িং রুমে গেল। আম্মু দেখতে পেল তার ছোটকালের বান্ধবী ঝুমু এসেছে। আম্মু সোফা থেকে উঠে নীলার আম্মুকে গিয়ে জড়িয়ে ধরলো আর বলল, কেমন আছিস বিষ্টু? এই তো ভালো আছি, তুই কেমন আছিস বিষ্টু? ভালো আছি আল্লাহর রহমতে। আম্মু নীলার আম্মুকে ছেড়ে দিয়ে নীলার আব্বুকে বলল, দুলাভাই কেমন আছেন?
এই তো ভালো আছি ভাবি। আম্মু তাদের বসতে বলল, তারা বসে পড়ল। আম্মু বলল, বিষ্টু, নীলাকে কতবার বলেছিলাম তোকে আনতে, কিন্তু তুই আসতেই চাইতি না। নীলা মামুনি বলতো, কিন্তু আসার সময় পাই না, কিছু মনে করিস না। আচ্ছা। আম্মু সহ সবাই গল্প করছে। এরই মাঝে আব্বু চলে আসলো ও সোফায় বসতে বলল, ভাই কেমন আছিস? এই তো দোস্ত ভালো আছি, তুই? ভালো আছি আল্লাহর রহমতে। ভাবি হোসেনকে দেখতে পাচ্ছি না, সে কোথায়? হোসেন এখনো ঘুম থেকে ওঠেনি। ও বিষ্টু, তোর কাছে যে জন্য আসা, বলবো কি? আচ্ছা বল। তোর সাথে যে কথা পাকা করেছিলাম সেইটা আজ ঠিক করতে আসছি, মানে হোসেন আর আমার মামনির বিয়ে। আরে এটা তো ভালো কথা, আমিও চাচ্ছি হোসেন আর নীলার বিয়ের কাজটা সেরে ফেলতে। আচ্ছা তাহলে তো ভালোই হলো। আন্টি হোসেন কোথায়? নীলা মামনি, আজ থেকে আমাকে আন্টি বলবি না, বলে দিলাম। আজ থেকে আম্মু বলবি। আর হোসেন ওপরে আছে, তার কাছে গিয়ে তুই হোসেনকে ডেকে আন। আচ্ছা আম্মু। নীলা সোফা থেকে উঠে আমার রুমে চলে আসলো। এসে দেখে আমি ঘুমিয়ে আছি। নীলা রুমে গিয়ে আমার বুকের ওপর মাথা দিয়ে শুয়ে পড়ল। এইদিকে আমি আরামে ঘুমিয়ে আছি আর স্বপ্ন দেখছি। হঠাৎ আমার বুকের উপর ভারী কিছু অনুভব করলাম। আমি চোখ মিটমিট করে দেখলাম নীলা আমার বুকের উপর শুয়ে আছে। আমি এক ধ্যানে নীলার দিকে তাকিয়ে আছি। নীলা আমার দিকে তাকালো। আমি নীলাকে বললাম, ওই পেতনি, আমার বুকের উপর শুয়ে আছিস কেন? আর ওঠ, কেউ দেখে ফেললে ইজ্জতের ফালুদা হয়ে যাবে। ওই পিচ্ছি, মুই উঠবো না। আর এই বুক আমার জামাইয়ের বুক, শুয়েছি তাতে তোর কি? আর কি জন্য এত সকাল সকাল আমাদের বাসায় আছিস? কি জন্য আইছি? আগে নিচে চল, আম্মু ডাকছে। কি জন্য ডাকে আমার আম্মু? সেটা গেলেই দেখতে পাবি, এখন চল। আচ্ছা, কি আর করার, তাহলে নিচে চল। তারপর আমি বিছানা থেকে উঠে নীলার সাথে নিচে চলে আসলাম। আমি নিচে এসে নীলার আব্বু আম্মুকে দেখি অবাক। আমি স্বাভাবিক হয়ে সোফায় বসে পড়লাম। আমি ভাবছি নীলার আব্বু আম্মু এখানে কি করছে। আমার ভাবনার অবসান ঘটিয়ে নীলার আম্মু আমাকে বলল, আরে হোসেন, তুমি কেমন আছো? এই তো আন্টি, ভালো আছি। আপনি কেমন আছেন? এই তো আল্লাহর রহমতে ভালো আছি। শিউলি, কেবল যে কথা হলো, তুই হোসেনকে কথাটা বল, তার মত কি? আরে ঝুমু, তুই বল হোসেনকে। আচ্ছা বলতেছি। তা হোসেন, তোমাকে একটা কথা বলবো, তুমি হ্যাঁ উত্তর দিবা কিন্তু। আচ্ছা বলেন আন্টি, সমস্যা নেই। আসলে হোসেন, আমার মেয়ে নীলার সাথে তোমার বিয়ে ঠিক করেছি। অবশ্য তোমরা একে অপরকে অনেক আগে থেকেই ভালোবাসো। আসলে আন্টি আঙ্কেল, আমি তো নীলাকে ভালোবাসি, এটা সত্য। কিন্তু আপনি আর আমার আম্মু মিলে বিয়ে ঠিক করেছেন। এখন আমি বিয়ে করতে চাচ্ছি না, আরো 2 মাস পর বিয়ে করি। আমি একটু মজা করেই বললাম, নীলাকে রাগানোর জন্য। আমি কথা বলতে দেখলাম নীলা তো ফুল পরিমাণ রেগে গিয়েছে। আম্মু রেগে বলল, ঝুমু শোন, আমি জানতাম এই ফাজিল ছেলে এরকমই কথা বলবে। আমি কি হোসেনের মত নিতে বলেছি? আমি আর তুই যখন বিয়ে ঠিক করেছি, 7 দিনের মধ্যে হোসেন আর নীলার বিয়ে হবে, এটাই আমার শেষ কথা। আর তুই রাগ করছিস কেন? তুই যা বলবি তাই হবে। এমনি হোসেনের মত নিলাম, হোসেন না মানলে তুই তোর আম্মু, তোর সিদ্ধান্ত আমরা রাজি। আম্মু শোনো, এই হারামি পিচ্ছি ছেলে তো জানোই কতটা ফাজিল। ওই পিচ্ছির কথা না শুনে আমাদের কাজে মন দিতে হবে। ঠিক বলেছিস মামুনি, আমার ছেলেটা হচ্ছে 1 নাম্বার ফাজিল, সেটা আমি আগে থেকেই জানি। আম্মু তুমি এইভাবে আমাকে বললা? বলবোই তো। আর শোন, তোর আর আমার নীলা মামুনির বিয়ে 7 দিন পর, এটাই আমার শেষ কথা। আম্মু আব্বু আপু আর নীলার আব্বু আম্মুর সাথে কিছুক্ষণ গল্প করলো বিয়ের ব্যাপারে। আমি সোফা থেকে উঠে নিজের রুমে চলে আসলাম। খুশি মনে আমার ভালোবাসার মানুষকে আমি বিয়ে করব। আমি রুমে এসে এই কথাগুলি ভাবছি। দেখলাম নীলা কোথা থেকে এসে আমাকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দিয়ে আমার উপরে উঠে পড়লো আর আমার কলার ধরলো। আমি তো নীলার কর্মকাণ্ড দেখে অবাক। নীলা আমাকে বলল, ওই হারামি, তুই নিজে কি বললি? আমাকে বিয়ে করবি না, তাই না? আরে জানো, আমি তো তখন মজা করলাম। প্লিজ কলার ছেড়ে দাও। তোর মজা করার গোষ্ঠী কি নাই? তুই আস্ত একটা হারামি। হয়েছে জানো, এবার মাফ করে দে। আচ্ছা মাফ করতে পারি, এক শর্তে। কি শর্ত? জিনিস খাবো, তা দিতে হবে। আচ্ছা কি খাবি বল, এনে দিচ্ছি। ওই জিনিস এইখানেই আছে। নীলা আমার ঠোঁটের দিকে ইশারা করছে। এবার আমি বুঝতে পারছি। আমি বললাম, এই না না, এখন নয়, আম্মু আব্বু সবাই আছে। না, আমি শুনবো না, আমি খাবো। আমি বলতে যাবো তখনই নীলা তার ঠোঁট আমার ঠোঁটের সাথে মিলিত করলো। আমি আর কথা বলতে পারলাম না। দীর্ঘ 10 মিনিট আমার ঠোঁটের ওপর আক্রমণ চালালো। আমিও তার সাথে রেসপন্স দিলাম। দীর্ঘ 10 মিনিট পর নীলা আমাকে ছেড়ে দিল।
আমরা দুজনই হাঁফাচ্ছি। ভাইরে ভাই, আর একটু হলেই গিয়েছিলাম। আমি হাঁফাতে হাঁফাতে বললাম, ওই তুই আমাকে মেরে ফেলার প্ল্যান করেছিলি নাকি? আর একটু হলেই তো দম বন্ধ হয়ে যেত আমার। আমার খুব ভালো লেগেছিল, আবার হবে নাকি? এই না না, আম্মু আব্বু আছে, আর নয় প্লিজ। আচ্ছা ঠিক আছে, ছেড়ে দিলাম তোকে, বাসর রাতে তোর উপর শোধ তুলবো। পেতনি। আমি নীলা বসে থেকে কিছুক্ষণ গল্প করলাম। আপু এসে আমাদের ডেকে গেল। আম্মু খেতে ডেকেছে, তাই আমি আর নীলা নিচে চলে আসলাম। দেখলাম আম্মু আব্বু, আপু আর নীলার আব্বু আম্মু বসে আছে টেবিলে। আমি গিয়ে বসে পড়লাম নীলার সাথেই। আপু খাবার বেড়ে দিল। আমি দেখলাম আম্মু আমাকে দেখে হাসছে। আমি আম্মুকে বললাম, আম্মু তুমি আমাকে দেখে হাসছো কেন? হাসবো না তো কি করব, তোদের দুজনকে একসাথে খুব মানিয়েছে। আর আম্মু আজকে আমি তোমার হাতে খাবার তুলে খাবো। না, আমি তোকে তুলে খাওয়াবো না, আমি আজ আমার নীলা মামনিকে তুলে খাওয়াবো। দেখছিস, আম্মু আজ আমাকে তুলে খাওয়াবে। পেতনি, ভালো করে খাও, দরদ দেখলে আর বাঁচি না। মামনি আসো, তোমাকে তুলে খাওয়াই। আচ্ছা আম্মু। আমি আন্টিকে বললাম, আন্টি আমি তোমার হাতে খাবার তুলে খাবো। আচ্ছা আসো বাবা। আর শোনো, আমাকে আর আন্টি বলবি না, আম্মু বলবি। আচ্ছা আন্টি, টুকু আম্মু। তারপর আম্মু নীলাকে তুলে খাওয়ালো, আর শাশুড়ি আম্মা আমাকে নিজের হাতে খাবার তুলে খাওয়ালো। খাবার শেষ করে আম্মুকে বলে আমি আর নীলা বাইরে চলে আসলাম ঘুরতে। বাইরে এসে আমি নীলার হাত ধরে হাঁটছি। আমি পকেট থেকে মোবাইলটা বের করে রাসেলকে ফোন দিলাম। কিছুক্ষণ রিং হওয়ার পর রাসেল রিসিভ করলো। আমি বললাম, দোস্ত কেমন আছিস রে? এই তো দোস্ত, ভালো আছি। ভালো আছিস শালা, তুই তো বউ পেয়ে আমাদের ভুলে গেছিস। এ হারামি, তোদের আমি আবার কখন ভুলে গেলাম? আর তুই কোথায় আসছিস? এই তো রে, বাইরে নীলার সাথে ঘুরতে আসছি। আর শোন, একটা খুশির খবর আছে। কি খুশির খবর দোস্ত? দোস্ত, আমরা নীলার বিয়ে 7 দিন পর তাহলে। ওহ, খুব ভালো, তাহলে তোর বিয়া আমরা সবাই মিলে খাইতে যাবো। আর শোন, তুই কোথায় আছিস? এই তো দোস্ত, সবাই রিদির বাসায় আসছি, আব্বু আম্মু ভাই বেড়াতে আসছে। ও ভালো, তাহলে তুই ওইদিকে সামলা, পরে কথা হবে। আচ্ছা দোস্ত, বাই। আচ্ছা ভাই। আমি কথা বলে রাসেলের ফোন রেখে দিলাম। আমি নীলাকে বললাম, নীলা তুমি আজকে কোথায় বেড়াতে যাবা? চলো যান, আজকে পার্কে যাই ঘুরতে, ওখানে কি আমার আর তোমার সময়ও কাটবে। আচ্ছা চলো। তারপর আমি আর নীলা পার্কে আসলাম ঘুরতে। এইভাবে নীলার সাথে ঘুরে বেড়িয়ে সারা দিনটা কেটে গেল। আজ আমার আর নীলার জীবনে খুশির দিন, কারণ আমার সাথে নীলার 7 দিন পর বিয়ে হবে। এইভাবেই কেটে গেল 4 দিন। নীলার সাথে 4 দিন ঘুরে বেড়াইছি আর মজাও করেছি। আজ আমি ঘুম থেকে ভোরে তাড়াতাড়ি উঠলাম। উঠে আব্বুকে নিয়ে মসজিদে গেলাম নামাজ পড়তে। নামাজ পড়া শেষ করে আমি আব্বু বাইরে কিছুক্ষণ হাঁটাহাঁটি করলাম। হেঁটে হেঁটে বাসায় চলে আসলাম আমি আর আব্বু। আমি বাসায় এসে দেখলাম আম্মু আব্বু সোফায় বসে আছে। আমি আব্বু গিয়ে সোফায় বসলাম। আপু আমাকে বলল, তা ভাই, তোর তো খুশির দিন, আর 3 দিন পর তোর আর নীলা আপুর বিয়ে হবে। তোকে বলা লাগবে না। আর শোন, আমার বিয়ের পর তোর বিয়ে দিব আমি। আম্মু দেখো না পিচ্ছি কি বলতেছে, আমার তাই বিয়ে দেবে। তোদের ভাই বোনের ব্যাপার, তোরা বোঝ। আম্মু তুমিও হাসতেছো? তোরা থাম, আর কোন পিচ্ছি বললো আমার মামুনিকে বিয়ে দিবে? কে আর বলবে, তোমাদের গুণধর ছেলে বলে, হারামি পিচ্ছে একটা। আমরা কিছুক্ষণ গল্প করলাম। আমি সোফা থেকে উঠে আপুর মাথায় টোকা দিয়ে ভো দৌড় দিলাম। আপু বলছে, পিচ্ছি তোরে আমি পরে দেখে নিমু। আমি দৌড়ে গিয়ে রুমে চলে আসলাম। এসে বিছানায় বসে পড়লাম। বসে থেকে আর কি করবো, তাই আমি পকেট থেকে মোবাইলটা বের করে নীলাকে ফোন দিলাম। কিছুক্ষণ পর নীলা ফোন রিসিভ করলো। আমি বললাম, কেমন আছিস নীলা? ভালো আছি, তুই কেমন গোজান? ভালো আছি। কি করিস এখন তুই? এই তো কেবল ঘুম থেকে উঠে বসে আছি। ও, তুই আজ আমাদের বাসায় একসাথে ঘুরতে যাবো তাইলে? না রে, আজকে ঘুরতে যেতে পারবো না, আম্মু আমাকে বাসা থেকে বের হতে দিবে না। কেন বের হতে দিবে না? কারণ বিয়ের আর মাত্র 3 দিন আছে, তোর সাথে দেখাও করতে দিবে না একেবারে বিয়ে সম্পূর্ণ হলে। এটা আমাদের পুরো পরিবারের রীতি অনুসারে চলে আসছে। কি, আমি তোর সাথে দিন দিন দেখা করতে পারবো না একবারে বিয়ের পর? গোজান, এতে আমার করার কিচ্ছু নাই। আমি তোকে ছাড়া এই 3 দিন যে কিভাবে থাকবো সেটা ওপরওয়ালাই জানে। কি আর করার, আমিও তোর সাথে দেখা করতে পারবো না। ধর। আমি আর নীলা 1 ঘন্টা কথা বললাম ফোনে। ফোন রেখে দিয়ে নিচে আসলাম খাবার খেতে। খাবার খাওয়া শেষ করে বন্ধুদের ফোন দিলাম। বন্ধুদের নিয়ে আমি ঘুরে বেড়ালাম।
আমি বিয়ের আগে নীলার সাথে আর দেখা করতে পারবো না। বন্ধুদের সাথে ঘুরে বেড়ে আমার সারাদিনই কেটে গেল। এইভাবেই কেটে গেল আরো 3 দিন। এই 3 দিনে আমি নীলার সাথে ফোনেই কথা বলেছি। আমার পরিবার আর নীলার পরিবার একসাথে যখন বিয়ের কেনাকাটা করতে গিয়েছিল, আমার তখন নীলার সাথে দেখা হয়েছে। আজ আমার বিয়ে। আল্লাহর রহমতে ইসলামের শরিয়া মোতাবেক আমার আর নীলার বিয়ে সম্পন্ন হলো। বিয়েতে আমার বন্ধুদের পরিবার আর রিধিতা, রাসেল, কামরুল, নীল, রবিন সবাই এসেছে। আব্বু, আম্মু, আপু সবাই খুশি। এখন রাত হয়ে গেছে। আমি এখন বাসার ছাদে দাঁড়িয়ে আছি। আমি আকাশের দিকে তাকিয়ে খোলা মনে আগেকার দিনের কথা ভাবছি। আজ থেকে 1 মাস আগে কেমন ছিলাম, আর 1 মাস পর আমার পরিবারের সম্মতি সবাই মিলে আমার আর নীলার বিয়ে হয়ে গেল। আমার চোখ দিয়ে টুপটুপ করে পানি পড়ছে। এটা যে খুশির কান্না। আর আমি এই কথাগুলো ভাবছি, তখন ঘাড়ে হাত পড়ল। আমি চোখ মুছে পিছনে তাকালাম, দেখলাম আম্মু দাঁড়িয়ে আছে। আম্মু আমাকে বলল, আব্বু তুই ছাদে দাঁড়িয়ে আছিস আর বোমা ওদিকে রুমে বসে আছে, যা রুমে যা। এই তো আম্মু, যাচ্ছি। আর তুই কান্না করছিস কেন হোসেন? এমনি আম্মু, আমার কান্না যে খুশির কান্না। থ্যাংক ইউ আম্মু। এই বলে আমি আম্মুকে জড়িয়ে ধরলাম। আম্মু আমাকে জড়িয়ে ধরে বলল, পাগল ছেলে আমার, যাও আব্বু, নিচে বৌমার কাছে যাও। আচ্ছা আম্মু। আমি আম্মুকে ছেড়ে দিয়ে ছাদ থেকে নিচে চলে আসলাম। আমি রুমে যাব, তখন রাসেল আমার সামনে আসলো আর বলল, মামা বিয়ে সেরেই ফেললি? বাসরাতে কিন্তু বিড়াল মারতে বলিস না। হুর হারামি। যাও মামা যাও। রাসেল চলে গেল আর আমি মনে 1 কেজি সাহস নিয়ে দরজা খুলে রুমে প্রবেশ করলাম। দেখলাম রুমটা অনেক সুন্দরভাবে সাজানো হয়েছে। আমি দেখলাম নীলা লাল শাড়ি পরে মাথায় ঘোমটা দিয়ে বসে আছে। আমার দরজা খুলে শব্দ পেয়ে নীলা মাথা তুলে আমার দিকে তাকালো আর বিছানা থেকে উঠে এসে আমার পায়ে সালাম করলো। আমি বললাম, বেঁচে থাকো মা। নীলা উঠেই বলল, কি বললি হারামি পিচ্ছি, তোরে তো। কিছু না নীলা, চলো আগে অজু করে এসে আমি আর তুমি 2 রাকাত নফল নামাজ পড়ে নেই। আচ্ছা চলো। আমি আর নীলা নামাজ আদায়ের জন্য অজু করে আসলাম। এসে আমি আর নীলা 2 রাকাত নফল নামাজ পড়লাম। পড়া শেষ করে আমি আর নীলা বিছানায় বসে পড়লাম। নীলা আমাকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দিল আর নীলা আমার উপর উঠল। আমি বললাম, এই কি করছে? আমার উপর উঠলা কেন? কি জন্য উঠলাম দেখাচ্ছি। আমি বলতে যাব, তখনই নীলা আমার ঠোঁট আর তার ঠোঁট আয়ত্তে নিয়ে নিল। আমি আর বলতে পারলাম না। আমিও নীলার সাথে কিস করে রেসপন্স দিলাম। দীর্ঘ 10 মিনিট পর নীলা আমার ঠোঁটটা চুষছে আর খুব ভালো লাগছে তার। নীলা আমাকে ছেড়ে দিল আর আমাকে বলল, কেমন লাগলো গোজান? ভালোই লাগে। আমি নীলাকে বিছানায় ফেলে দিয়ে আমি নীলার উপর উঠে পড়লাম। নীলা আমাকে বলল, ওই হারামি পিচ্ছি, আগে গিয়ে লাইট অফ করে আসো, পাঠক পাঠিকারা তো দেখছে। ইস, মনেই নাই। এই জান পাঠক পাঠিকারা, আপনারা তো হা করে দেখছেন। আমি এখন লাইট অফ করে দেই। তারপরে আমি গিয়ে ঘরে লাইট অফ করে এসে আমি আর নীলাকে গিয়ে জড়িয়ে ধরলাম। আমি আর নীলা ভালোবাসার গভীর সাগরে ডুব দিলাম। আমি নীলাকে নিয়ে বেবি আনার মিশনে নেমে পড়লাম। আর আমি ছোট মানুষ, তাই আর বলবো না। আর আপনাদের পরে বলবনি, মানে যে মাসে শনিবার নাই সেই মাসে বলবনি। এইভাবেই শেষ হলো একটি লাভ স্টোরি।